একটা অন্ধকার রুমের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারের উপর বসে আছে মায়া। কিছুক্ষণ আগে তাকে কিডন্যাপ করে এখানে আনা হয়েছে। তাকে এখানে কে এনেছে এটা সে ভালো করেই জানে, কিন্তু কেন আনা হয়েছে সেটা বুঝতে পারছে না। সে এখন কোথায় আছে সেটাও বুঝতে পারছে না, কারণ কিডন্যাপের সময় তাকে অজ্ঞান করে আনা হয়েছে। তাই সে বুঝতে পারছে না সে এখন কোথায় আছে, তাকে এখানে কেন আনা হয়েছে, কিসের জন্য আনা হয়েছে। এরকম নানান প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই রুমের দরজা খুলে গিয়ে একজন ভিতরে ঢুকলো। তারপর রুমের লাইটটা অন করে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। এতক্ষণ অন্ধকার থেকে হুট করে আলো লাগায় মায়া চোখ বন্ধ করে ফেললো, কারণ তার চোখে আলোর প্রভাবটা একটু বেশি লাগছে। তাই সে চোখ বন্ধ না করে থাকতে পারলো না। ছেলেটার বাম হাতে একটা খাবার প্লেট আর ডান হাতে পানির গ্লাস। ধীরে ধীরে মায়ের কাছে এসে পাশে থাকা টেবিলের উপর পানির গ্লাসটা রেখে একটা চেয়ার টেনে মায়ের সামনাসামনি বসে পড়লো। আমার জান পাখিটার খুব খিদে পেয়েছে বুঝি, সরি, এতক্ষণ রান্না করছিলাম তাই খাবার নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। মায়া আবার আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকালো আর চেঁচে উঠে বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আর আমার হাত পা এইভাবে বেঁধে রেখেছেন কেন? আস্তে আস্তে কথা বলো জান পাখি, এইখানে তোমার গলার আওয়াজ কেউ শুনতে পাবে না, আমি ছাড়া। মায়া এবার আরও রেগে গিয়ে বলল, কে জান পাখি? হ্যাঁ, কেন তুমি? খবরদার, আমাকে এসব নামে ডাকবেন না। আমার নিজের একটা নাম আছে, ইচ্ছে হলো এই নামে ডাকবেন, না হলে ডাকবেন না। আরে জান পাখি, তুমি তো রেগে যাচ্ছ কেন? এটা তো কোনো নাম নয়, এটা তো তোমাকে ভালোবেসে ডাকলাম। ভালোবেসে মানে? কি বলতে চাচ্ছেন আপনি? থাক, এখন এসব বাদ দাও। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। এই দেখো, তোমার জন্য আমি নিজ হাতে বিরিয়ানি রান্না করে এনেছি। প্লেটটা মায়ের সামনে এগিয়ে দিলাম। তো এইসব আমাকে বলছেন কেন? না, তোমাকে জানালাম যে তোমার জন্য আমি নিজ হাতে রান্না করে এসেছি। এবার লক্ষ্মী মেয়ের মতো হা করো, আমি তোমায় নিজ হাতে খাইয়ে দিচ্ছি। খাবো না আমি আপনার খাবার, নিয়ে যান এসব আমার চোখের সামনে থেকে। আরে জান পাখি, এটা তো আমার খাবার না, তোমার খাবার। আর খাবার তো তোমায় খেতেই হবে। এত কষ্ট করে হাত পুড়িয়ে তোমার জন্য খাবার রান্না করে আনলাম, আর তুমি বলছো খাবে না। এটা কেমন করে হয়? মায়া আমার বাঁ হাতের দিকে তাকাতে দেখলো হাতে একটা কাপড়ের টুকরো দিয়ে বাঁধা। তার মানে উনি সত্যি হাত পুড়েছেন? ধুর, এটা আমার কি? আমি কি বলেছি নাকি আমার জন্য হাত পুড়িয়ে রান্না করতে? কি হলো, এত কি ভাবছো? হা করো। বললাম না আপনার খাবার খাবো না। আর এমনিতেও আমার ক্ষুধা নেই, নিয়ে যান এসব। সকালে তো আম্মুর সাথে রাগ করে বাসা থেকে বেরিয়ে এসেছিলাম, আসার সময় নাস্তাটাও খাইনি। খুব খিদে লেগেছে, কিন্তু এই ব্যাটার হাতের বানানো খাবার আমি খাবো না। হুম। খাবে না সত্যি? হুম। ওকে ফাইন, তোমাকে কিভাবে খাওয়াতে হবে এটা আমি ভালো করেই জানি। কথাটা বলেই বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেলাম। এটা কি হলো? এতক্ষণ খাওয়ানোর জন্য জোর করলো, আর এখন খাবারটা রেখে চলে গেল। ইস, পেটের মধ্যে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, এখন কিছু না খেলে তো আবার হসপিটালে দৌড়াতে হবে। এমনিতেই আমার ক্ষুধা বেশি, ক্ষুধা সহ্য করে থাকতেই পারি না। মা এইসব কথা ভাবছিল, তখনই আবার আমি রুমে ঢুকলাম। আমার বামাতে একটা ছোট বোতল, বোতল ভর্তি তেলাপোকা। বোতলের মধ্যে এত তেলাপোকা দেখে মায়ের অবস্থা শেষ। এমনিতেই মেয়েরা তেলাপোকা অনেক ভয় পায়, তারপর আবার এত তেলাপোকা দেখে মায়ের তো অবস্থায় টাইট। আমি ধীরে ধীরে মায়ের কাছে এসে চেয়ারটার মধ্যে বসে পড়লাম। কি, তেলাপোকা দেখে ভয় পাচ্ছ? না, ভয় হবে কেন? আমি তেলাপোকাকে ভয় পাই না। তাই নাকি? তাহলে তো ভালোই। আমি তো এইসব তোমার জন্য এনেছি। আমার জন্য মানে? ভয়ে মুখ থেকে কথাই বেরোচ্ছে না। মানে হলো, যদি এখন খাবারগুলো না খাও তাহলে এইসব তেলাপোকাগুলো বের করে তোমার উপর ছেড়ে দেবো। কি দেবো? না না, প্লিজ এমন করবেন না। আমি খাবার খাবো, আমার হাত খুলে দিন। আমি এক্ষুনি খাবারগুলো খেয়ে নিচ্ছি। এমনিতেই হাত পা বাঁধা, তার উপর যদি এত তেলাপোকা আমার উপর ছাড়া হয়, তাহলে যে আমার কী হবে আল্লাহ। না জান পাখি, এটা তো হবে না। তবে আমি নিজ হাতে খাই দেবো বলেই এত কষ্ট করে তোমার জন্য রান্না করে আনলাম। এখন এই বেটার হাতে আমায় খাবার খেতে হবে? হে উপরওয়ালা, এ কোন বিপদে ফেললে আমায়? মায়া চুপ করে আছে দেখে খাবার প্লেটটা নিজের হাতে নিয়ে খাবারগুলো থেকে এক লোকমা খাবার তুলে মায়ের মুখের সামনে ধরলাম আর বললাম, হা করো। হাত না ধুয়ে খাইয়ে দিচ্ছেন, ওয়াক! কিছু করারও নেই, খেতেই হবে আমার। এমনিতেও অনেক খিদে লেগেছে, খেয়ে নেই। পেটে গেলে তো সব হজম হয়েই যাবে। কোনো কথা না বলে হাঁ করলাম। আমি খাবারটা সুন্দর করে মায়ের মুখে ঢুকিয়ে দিলাম।
খাবারটা মুখে দিতে মায়া চমকে উঠলো, কারণ একটা ছেলে যে এত ভালো রান্না করতে পারে সে আগে জানতো না। আসলে এই খাবারটা অনেক ভালো হয়েছে। আমি নিজে হাতে মায়াকে খাইয়ে দিচ্ছি, আর মায়া বাধ্য হয়ে খেয়ে যাচ্ছে। একবার মায়া আমার দিকে তাকালো, দেখতে পেলো আমি তার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছি। লজ্জা মায়া মাথা নিচু করে ফেললো। কিছুক্ষণ পর প্লেটের খাবার শেষ হয়ে গেল, মায়েরও পেট ভরে গেল। সে আর খেতে পারবে না, পেট একদম টাইট। আরও খাবার আনবো নাকি? না, আর খেতে পারবো না, পেট ভরে গেছে। ওকে, বাই দ্য ওয়ে, খাবারটা কেমন হয়েছে? ভালোই হয়েছে। আচ্ছা, আমি প্লেটটা রেখে এসে থাকো তুমি। তারপর আমি প্লেট নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। বিরিয়ানি খাওয়ানোর জন্য উনি আমায় এখানে এনেছেন নাকি? শুধু বিরিয়ানি খাওয়ানোর জন্য কেউ কাউকে এভাবে কিডন্যাপ করে আনে নাকি? উনি আমায় এখানে কেন এনেছেন কিছুই তো বুঝতে পারছি না। এতক্ষণ ধরে গল্প করছেন, অথচ আমাদের মধ্যে কারো পরিচয় পেলেন না। চলেন তাহলে আমাদের দুজনের পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম তামিম, পুরো নাম তামিম আহমেদ। এবার অনার্স শেষ বর্ষে পড়ছি। আমার বাবা এই শহরের টপ ধনীদের মধ্যে একজন। টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। অপরদিকে মায়া হলো এই গল্পের নায়িকা। তার পুরো নাম মায়া ইসলাম। মায়াও তার বাবা মায়ের একমাত্র সন্তান। তাদের পরিবার এতটা ধনী না, আবার গরিবও না, বলতে গেলে মধ্যবিত্তদের থেকে আর একটু উপরের লেভেলের। তার বাবার নিজের কয়েকটা ব্যবসা আছে। পরিচয় পর্ব শেষ। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি মায়াকে কেন এইভাবে কিডন্যাপ করে এনেছি, তাই তো? তাহলে একটু শর্টকাটভাবে বলি, শোনেন। একদিন ভার্সিটিতে মায়ার তার বন্ধুরা বসে গল্প করছিল। গল্পের এক পর্যায়ে মায়ের এক বান্ধবী নীলা বলল, তোদের মধ্যে কেউ যদি এখন একটা ছেলেকে ফুল দিয়ে প্রপোজ করে, তাহলে তাকে আমি 1,000 টাকা দিব। সত্যি বলছিস তো? অবশ্যই। ওকে, এদের কাছে টাকা দে। কেন? তুই যা বলেছিস আমি তা করব। যে কোনো একটা ছেলেকে গিয়ে প্রপোজ করব, তুই এদের কাছে টাকা দে। সত্যি করবি ভেবে বলছিস তো? হুম, না করতে পারলে তোর টাকা তুই নিয়ে যাস। ওকে, এই দিলাম এদের কাছে টাকা। এবার যা, গিয়ে ছেলেটাকে প্রপোজ কর, দেখি। 1,000 টাকা ওর বান্ধবীর কাছে দিয়ে মায়ের চারপাশে তাকিয়ে প্রপোজ করার জন্য একটা ছেলে খুঁজতে লাগলো। ছেলে অনেক আছে, কিন্তু তার বোকা টাইপের ছেলে চাই, যাতে প্রপোজ করলে কোনো ধরনের হইচই না করে। হঠাৎ তার চোখ পড়ল ভার্সিটির আম গাছের দিকে। সে দেখলো একটা ছেলে আম গাছের নিচে বসে ফোনে কথা বলছে। ছেলেটার পোশাক একদম ঢিলাঢালা আর একটু ময়লাও। হ্যাঁ, এই ছেলেটাই হবে নিশ্চয়ই। ছেলেটা গরিব বোকা টাইপের হবে। যাই, গিয়ে একে দিয়ে কাজটা করে ফেলি। তোরা শুধু দেখে যা এই মায়া এবার কি করে। বলেই বসা থেকে উঠে ছেলেটার কাছে যেতে লাগলো। যাওয়ার সময় একটা ফুল গাছ থেকে একটা ফুল নিয়ে গেল। এই যে মিস্টার, শুনছেন? ছেলেটা মায়ের কথা শুনে পিছন ফিরেই মায়া সাথে সাথেই হাঁটু কেড়ে বসে ফুলটা ছেলেটার সামনে ধরে আর আই লাভ ইউ বলে তাকে প্রপোজ করে ফেললো। ছেলেটা শুধু চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। ছেলেটা সারা মুখ রং লাগানো, তার উপর আবার চোখে সানগ্লাস। মায়া তার কাজ শেষ করে উঠে দাঁড়াতেই কোত্থেকে যেন একটা ছেলে দৌড়ে সে ওই ছেলের কাছে দাঁড়ালো, যে ছেলেকে মায়া প্রপোজ করেছে। বাই সরি, আসতে একটু দেরি হয়ে গেল। এ নিন আপনার পানি। যাকে মায়া প্রপোজ করেছে তার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে ছেলেটা পানির বোতল হাতে নিয়ে বোতলটা খুলে সারা মুখ ছিটিয়ে মুখ ধুতে লাগলো। মুখ ধোয়া শেষ হলেই পাশে থাকা ছেলেটা ওই ছেলের দিকে একটা রুমাল এগিয়ে দিল। ছেলেটা এবার রুমাল দিয়ে মুখটা ভালো করে মুছে নিল। তারপর মায়ের দিকে তাকালো। মায়ের তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটার কাণ্ড দেখছিল। এবার ছেলেটাকে দেখেই ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো। কারণ সেই ছেলেটাকে বলুন তো আপনারা? হ্যাঁ, আপনারা ভাবছেন তাই, সেখানে আমি ছিলাম, যাকে পুরো ভার্সিটির ছেলেমেয়েরা জমের মতো ভয় পায়। কিন্তু আমি কখনো কোনো খারাপ কাজ করি না, উল্টে কেউ খারাপ কাজ করলে তাকে উচিত শিক্ষা দেই। ভাইয়া, আপনি সরি, প্লিজ আমায় মাফ করে দিন। আসলে আমি আপনাকে তোমায় তো আমি কিছু বলিনি, তাহলে এত ভয় পাচ্ছ কেন? না, আসলে মানে কোন ইয়ারে পড়ো? থার্ড ইয়ারে। ওকে, তাহলে এখন থেকে আমাদের প্রতিদিন দেখা হবে। আজকে বাই, আমার একটু জরুরি কাজ আছে। তারপর আমার সাথে থাকা ছেলেটাকে নিয়ে আমি চলে গেলাম। আর মায়া ভয়ে ভয়ে ওর বান্ধবীদের কাছে চলে গেল। আসতে না আসতে ওর বান্ধবীরা ওকে ঘিরে ধরলো। কিভাবে তামিম ভাইয়াকে প্রপোজ করলি? উনি কিছুই বলেননি। দে এবার আমার 1,000 টাকা। বলে ওর বান্ধবীর থেকে টাকা নিয়ে নিল। ওই দিন ক্লাস করে মায়া বাসায় এসে ভাবতে লাগলো, এখন থেকে আমাদের প্রতিদিন দেখা হবে, মানে উনি এই কথা কেন বললেন?
না জানি কাল থেকে কি হয় আমার সাথে। আর এদিকে আমার তো মায়াকে মনে মনে ভালোই লেগেছে। বলতে গেলে আমি মায়াকে ভালোবেসে ফেলেছি। এরপর থেকে আমি প্রতিদিন মায়ের সাথে কথা বলতে থাকি। মায়ের অবশ্য ভালো লাগতো না, কিন্তু বাধ্য হয়ে আমার সাথে ওর কথা বলতে হতো। কিন্তু আমি কখনো মায়েকে বলিনি যে আমি তাকে ভালোবেসে ফেলেছি। তারপর আজকে সকালে আমি ভার্সিটি থেকে মাইকে খুঁজতে গিয়ে ওর ক্লাসে গিয়ে দেখলাম ও একটা ছেলের পাশে বসে বই নিয়ে কি যেন কথা বলছে। এই দৃশ্য দেখে আমার মাথা গরম হয়ে গেল। তাই আমি ভার্সিটি শেষে আমার লোকজন দ্বারা মায়াকে এখানে কিডন্যাপ করে আনি। এই হলো কাহিনী। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন গল্পে আসি। মায়া বসে বসে চিন্তা করছে তাকে এখানে কেন আনা হয়েছে। ঠিক তখনই আমি আবার রুমে ঢুকলাম। আপনি আমায় এখানে কেন এনেছেন? প্লিজ আমায় ছেড়ে দিন, আমি বাসায় যাব। তুমি একটা ছেলের সাথে কথা বলেছো, যে অপরাধে তোমাকে এখানে কিডন্যাপ করে এনেছি। আমি কখন কোন ছেলের সাথে কথা বললাম? সকালে ক্লাসের মধ্যে বসে যে ছেলের সাথে কথা বলছিলে মনে নেই? হ্যাঁ, তবে আমি তো ওই ছেলেটার সাথে পড়া নিয়ে কথা বলেছিলাম। পড়া নিয়ে কথা বলতে ছেলেই পেলি কেন, মেয়ে পেলি না? আর তোর বান্ধবীরা তখন কোথায় ছিল? মায়া আমার রাগ দেখে খানিকটা ভয় পেয়ে গেল। উনি তো সব সময় রাগ করেন না, কিন্তু হঠাৎ রাগ উঠলে আবার খুব ভয়ঙ্কর হয়ে ওঠেন। আসলে ওই সময় আমার শোন, আমি তোকে ভালোবাসি। যেদিন তুই আমাকে প্রপোজ করেছিলি সেদিন থেকে তোকে ভালোবাসতে শুরু করি। আমি ছাড়া তুই কোনো ছেলের সাথে কথা বলতে পারবি না, কারণ তুই শুধু আমার আর আমারই থাকবি। কথাগুলো মায়ের মুখ চেপেই বললাম। তারপর মায়ের মুখ ছেড়ে দিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে যাই। এদিকে মায়া তো অবাক। আমার কথা শুনে সে তো কিছুই বুঝে উঠতে পারেনি, তবে এটা ঠিকই বুঝেছে ওই দিন আমাকে প্রপোজ করে সে অনেক বড় ভুল করে ফেলেছে। বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি, রাগের মধ্যে তো মাকে নিজের ভালোবাসার কথাটা বলেই দিলাম। এবার কি হবে? আমি তো চেয়েছিলাম মায়ের সাথে আরও কিছুদিন ফ্রেন্ডলিভাবে কাটিয়ে তাকে ভালোভাবে বুঝতে, কিন্তু মায়া আজ যা করলো তাতে আর সব করা হলো না। আর তখন রাগের মাথায় মাকে নিজের মনের কথাগুলো বলে দিলাম। আচ্ছা, মা এখন কি ভাবছে? ধুর, কি ভাববে? ও তো নিজ থেকে আমাকে প্রপোজ করেছে, তাহলে নিশ্চয়ই সে আমায় ভালোবাসে। আমি তাকে ভালোবাসি আর ভালোবাসার কথা বলে দিয়েছি। এইসব নিয়ে আমি চিন্তা করছি কেন? মায়া আবার ওইখানে একা একা বসে আছে। যাই, কে দেখে আসি ওর কোনো কিছু লাগবে কি না। একদিকে মায়া আমার কথাগুলো মাথা থেকে ঝেড়ে নিজের চিন্তা করতে মগ্ন। বিকেল করিয়ে সন্ধ্যা হয়ে আসছে। ভার্সিটি সেই কখন ছুটি হয়ে গেছে। এখন তার বাসায় থাকার কথা ছিল, কিন্তু সে এখন এক অজানা জায়গায় বন্দী আছে। এখন সে কীভাবে বাসায় যাবে, কখন বাসায় যাবে? এতক্ষণে নিশ্চয়ই তার বাবা মা তার চিন্তা করা শুরু করে দিয়েছেন। তার বাবা আবার প্রেশারের রোগী। কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করলে ওনার আবার প্রেশার বেড়ে যায়। মায়ের এখন নিজের থেকে মা বাবাকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে। না জানি আম্মু আব্বু এখন কি করছেন। এরকম নানান বিষয়ে ভেবে যাচ্ছে মায়া। এমন সময় রুমের দরজা খুলে ভেতরে ঢুকলাম। তারপর আগেকার মতো মায়ের কাছে গিয়ে তার পাশে থাকা চেয়ারটা নিয়ে মায়ের সামনাসামনি বসে পড়লাম। আমার জান পাখিটা কি ভাবছে? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। আব্বু আম্মু নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে, প্লিজ আমায় যেতে দিন। এটা তো হবে না জান পাখি। ভুল যেহেতু করেছো, তাহলে শাস্তি তো পেতেই হবে। তবে প্রথমবার বেশি শাস্তি দেব না। কয়েকদিন শুধু এখানে থাকবে, তারপর এমনিতেই ছেড়ে দেবো। এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? কি এমন ভুল করেছি আমি যার জন্য আমায় এতদিন এখানে থাকতে হবে? ওই যে আজ ক্লাসের মধ্যে একটা ছেলের সাথে কথা বলছিলে। আমি তো বললামই যে আমি ওই ছেলের সাথে ইচ্ছে করে কথা বলিনি, জাস্ট একটা পড়ার বিষয় নিয়ে কথা বলছিলাম। তাছাড়া আমি ওই ছেলের কাছে যাইনি, ওই ছেলেটাই আমার কাছে এসেছিল পড়া নিয়ে একটা কথা বলতে। তার জন্য বুঝি একজন আরেকজনের গা ঘেঁষে বসতে হয়? না আসলে চুপ। আর একটাও কথা না, আমি যা বলেছি তাই হবে। আর থাকা নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। তোমার জন্য আলাদা রুম গুছিয়ে রাখা হয়েছে, যেখানে শুধু তুমি থাকবে আর কেউই না। আর বাসার কাউকে নিয়ে অযথা চিন্তা করতে হবে না। বাসায় বোনকে জানিয়ে দাও যে তুমি আজ তোমার এক বান্ধবীর বাসায় থাকবে। আম্মু আব্বু আমাকে ফেলে কখনো একা খাবার খাইনি, আর কখনো কোনো ফ্রেন্ডের বাসায় থাকতেও দেয়নি। আর আমি কখনো আম্মু আব্বুকে মিথ্যা কথা বলিনি, আজকেও বলতে পারবো না। প্লিজ আমাকে বাসায় যেতে দিন। মাঝে মধ্যে নিজের ভালোর জন্য মিথ্যা কথাও বানিয়ে বলতে হয় জান পাখি। বাসায় করে নাম্বার বলো, ফোন লাগিয়ে দিচ্ছি। নিজের ভালোর জন্য মিথ্যা কথা বলতে হবে মানে? কারণ তুমি যাই করো না কেন, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যেতে না দিচ্ছি। তাই বলছি বাসায় কারো নাম্বার দাও, আমি ফোন লাগিয়ে দিচ্ছি। নাহলে বাসার মানুষ শুধু শুধু চিন্তা করবে তোমার জন্য। মায়া বুঝতে পারছে যে আমি ওকে আজকে কোনোভাবেই ছাড়বো না। এখন কি করা যায়, কি করা যায়? পেয়েছি।
একবার কোনো রকমে বাসায় কথা বলতে পারলে ওদেরকে বলে দিব যে আমায় কিডন্যাপ করা হয়েছে, তাহলে নিশ্চয়ই আব্বু পুলিশের দ্বারা আমাকে খুঁজে বের করবে। মনে মনে এই কথাগুলো ভাবছে। এত কি ভাবছো জান পাখি? হ্যাঁ, না মানে কিছু না। আমার হাত খুলে দিন। আমি বাসায় ফোন করে বলে দেব আমি আজ আমার এক বান্ধবীদের বাসায় থাকবো। হাত তো এখন পুরো খোলা যাবে না জান পাখি। তুমি নাম্বার বলো, আমি ফোন লাগিয়ে দিচ্ছি তোমার কাছে। মায়া উপায় না পেয়ে তার আম্মুর নাম্বার আমাকে বলল। আমি নাম্বারগুলো তুলে ফোন লাগিয়ে মোবাইলটা মায়ের কানে ধরলাম আর বললাম, বলো তাদেরকে কিছু বলে দেবা না, না হলে কিন্তু তোমার পরিবারের কারো ক্ষতি হতে পারে। কিছুক্ষণ রিং হওয়ার পর মায়ের আম্মু ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? হ্যালো আম্মু, আমি মায়া বলছি। মায়া? আম্মু তুই এখন কোথায় আছিস? সন্ধ্যা হয়ে গেছে অথচ এখনো বাসায় আসিসনি কেন? আসলে আম্মু, আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আছি আর আজকে ওইখানেই থাকবো। তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আমি কাল সকালেই বাসায় চলে আসবো। ফ্রেন্ডদের বাসায় কেন থাকবি? তুই তো কখনো রাতে বাইরে কোথাও থাকিস না, তাহলে আজ কিসের জন্য ফ্রেন্ডের বাসায় থাকবি? আসলে আম্মু, আজকে আমার এক ফ্রেন্ডের জন্মদিন, তাই সে আমায় জোর করে তার বাসায় রেখে দিয়েছে। আমি কাল সকালেই বাসায় চলে আসবো, প্রমিস। কিন্তু তোর আব্বু যে... তুমি আব্বুকে একটু বুঝিয়ে বলো প্লিজ, আমার আজ... মায়ের কথা শেষ হওয়ার আগেই আমি ফোন কেটে দিলাম। অনেক কথা হয়েছে তোমার, কি এখন ক্ষুধা লেগেছে? না। ওকে, তাহলে তুমি থাকো, আমি একটু পর আবার আসবো। তারপর আমি আবার বারান্দায় এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। এমন সময় হঠাৎ আমার ফোনে একটা কল আসলো। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম আমার আব্বু কল করেছে। কোনো কিছু না ভেবে কলটা রিসিভ করলাম। হ্যাঁ আব্বু বলো। কোথায় তুমি? আমি তখন আমাদের বাগান বাড়িতে আছি। কেন? এই সময় তুমি ওইখানে কি করছো? বাগান বাড়িতে তো তুমি কোনো কাজ ছাড়া যাও না। হ্যাঁ, একটা জরুরি কাজে এখানে এসেছিলাম, আজকে এখানেই থাকবো, কাল ভার্সিটি শেষে বাসায় আসবো। ওকে, তোমার যা ইচ্ছা করো, এখন ফোন রাখলাম তাহলে। আমার বাবা শফিক আহমেদ ফোন কেটে দিলেন আর আমি ফোনটা পকেটে ঢুকিয়ে আবার আকাশের দিকে এক মনে তাকিয়ে রইলাম। এদিকে মায়ে বসে বসে ভাবছে আমাকে প্রপোজ করে সে এখন ফেসে গেছে। সে তো আমাকে ভালোই বাসে না। ওই দিন বাজি জিতার জন্য ভুল করে আমাকে প্রপোজ করে ফেলেছে। এখন সে কি করবে? সে ভাবছে ওই দিনের ঘটনাটা বলে দেবে। বললে যদি আমি ওর কোনো ক্ষতি করে দেই, না বললে তো আবার আমি এর পিছনে সবসময় ঘুরঘুর করতেই থাকবো। সে কিছু বলতেও পারবে না, আবার আমাকে ভীষণ ভয়ও পায়। কিন্তু এইভাবে চলতে থাকলে তো হবে না। তাহলে এখন তার কী করা উচিত এসব ভাবছে। মায়ের মাথায় যেন কিচ্ছু কাজ করছে না। কী থেকে কী করবে সে কিছুই ভেবে পাচ্ছে না। রাত্রিবেলা আমি মায়ের জন্য গরুর মাংস ভুনা করে একটা প্লেটে ভাত নিয়ে অন্য একটা প্লেটে মাংস ভুনা নিয়ে চলে গেলাম মায়ের কাছে, যেখানে মাকে বেঁধে রেখেছি। আমি আবার সব কিছু রান্না করতে পারি। আমার রান্না কিন্তু অনেক ভালো হয়। ছোটোবেলায় আমি সবসময় মায়ের সাথে রান্নাঘরে থাকতাম, আর আমার মায়ের রান্না করা দেখে আমি আস্তে আস্তে সব কিছু শিখে ফেলি। এমনকি আমি মাঝে মধ্যে বাসায় সবার জন্য রান্না করি। রুমে ঢুকে আমি একটা চেয়ার টেনে মায়ের পাশে বসে পড়লাম। তারপর প্লেটে একটু মাংস ভুনা নিয়ে ভাত ভালো করে মাখিয়ে মায়ের মুখের সামনে ধরে বললাম, নাও হা করো, তোমার জন্য গরুর মাংস ভুনা করে এনেছি। মায়ের আবার গরুর মাংস খেতে অনেক ভালো লাগে। বলতে গেলে এই খাবারটা তার পছন্দের খাবারের মধ্যে প্রথম তালিকায় রয়েছে। আজ সকালে সে তার আম্মুকে বলেছিল গরুর মাংস রান্না করতে। তিনি রান্না করতে পারবেন না বলতে মায়ের রাগ করে না খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। আর এখন তার পছন্দের খাবার তার সামনে, মায়ের কোনো কিছু না ভেবে হা করে ফেললো। আমিও সুন্দর করে খাবারের লোকমাটা মায়ের মুখে ঢুকিয়ে দিলাম। আহ, কি টেস্ট খাবারের! এই ব্যাটা দেখছি অনেক ভালো রান্না করতে পারে, কিন্তু রান্নাটা যে ভালো হয়েছে এটাও নাকি বুঝতে দেওয়া যাবে না। না হলে বলা তো যায় না বেশি খাইয়ে দিতে পারি। মায়ে খাচ্ছে আর মাঝে মধ্যে আমার দিকে আর চোখে তাকাচ্ছে, যেটা আমি বুঝতে পারছি না। মায়ের খাওয়া শেষ হলে আমি প্লেটটা নিয়ে রান্নাঘরে চলে গেলাম। তারপর এই প্লেটের মধ্যেই খাবার নিয়ে আমি খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমি হাত দিয়ে একটা গার্ড কারিকে সব কিছু গুছিয়ে নিতে বললাম। মায়ের কাছে চলে আসলাম। মায়ের কাছে এসে কোনো কথা না বলে মায়ের হাত পা খুলে দিলাম। তারপর তার হাত ধরে তাকে একটা রুমের মধ্যে নিয়ে আসলাম। এই রুম স্পেশালি তোমার জন্য গুছিয়ে রাখা হয়েছে, ওইটা ওয়াশরুম। হাত মুখ ধুয়ে এসে ঘুমিয়ে পড়ো, আর কোনো কিছু দরকার হলে আমাকে ডাক দেবা, আমি চলে আসবো। আর হ্যাঁ, বলো এখান থেকে পালানোর চেষ্টা করবে না, কারণ বাড়ির সব জায়গাতে আমার বডিগার্ড রয়েছে। পালাতে চাইলেও পালাতে পারবে না, কারণ ওরা তোমায় ধরে ফেলবে। আর একবার যদি পালাতে গিয়ে ধরা পড়ে যাও, তাহলে তোমার কী অবস্থা হবে সেটা তখনই বুঝতে পারবে। এখন তাহলে আমি গেলাম, তুমি ঘুমিয়ে পড়ো। কথাগুলো বলে আমি রুমের দরজাটা বাহির থেকে বন্ধ করে চলে যাই। ব্যাটা ওয়ার্নিং দিয়ে গেল নাকি হুমকি দিল? ধুর, ওইসব আমার ভেবে লাভ নেই। অনেক ঘুম পাচ্ছে, এবার ঘুমিয়ে পড়ি।
তারপর মায়া ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ল। বিছানা একদম তোলার মতো নরম, তাই ঘুম আসতে বেশি সময় লাগলো না। পরদিন সকালবেলা আমার ঘুম ভাঙলো কারো হাতের ছোঁয়া পেয়ে। চোখ খুলতে এসে দেখলো আমি তার মাথার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমাকে এত কাছে দেখে সে ভয়ে লাফ মেরে উঠে পড়লো। কি হলো জান পাখি, তুমি উঠে পড়লে কেন? আপনি আপনি আমার কাছে বসে কি করছিলেন? দেখছিলাম তোমাকে সাজালে বেশি সুন্দর লাগবে নাকি না সাজালে। মানে আমাকে সাজাবেন কিসের জন্য? বিয়ের দিন তো বউকে একটু সাজতেই হয়, তাই না? বিয়ের দিন মানে? কার বিয়ের কথা বলছেন? আর বউকে? কেন, তুমি বউ, একটু পরেই তো আমাদের বিয়ে হবে। তারপর তুমি হবে আমার বউ আর আমি হব তোমার স্বামী। মায়া আমার কথা শুনে মায়ের মনে ভূমিকম্প শুরু হতে লাগলো। তাহলে আজকে তাকে বিয়ে করার জন্যই আমি তাকে এখানে ধরে এনেছি, এসবই ভাবছিল। কিন্তু আমি তো নাকি ভালোই বাসি না, বিয়ের তো প্রশ্নই ওঠে না। এখন আমি কি করব? হে উপরওয়ালা, প্লিজ আমাকে এই শয়তানটার কাছ থেকে বাঁচাও। গাড়ি চলছে আর মায়ের চুলগুলো বাতাসের সঙ্গে হাওয়ায় উঠছে। তামিম ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে আর মাঝে মধ্যে মায়ের দিকে তাকাচ্ছে। বাতাসের মধ্যে মায়ের চুলগুলো উড়াউড়ি করছে আর মায়া বারবার হাত দিয়ে তার সামনের চুলগুলো কানের পেছনে নিয়ে যাচ্ছে। একটু আগে তামিমের মুখ থেকে তার আর তামিমের বিয়ের কথা শুনে মায়ের পুরো দুনিয়াটাই উল্টাপাল্টা হয়ে গেছিল। নিজেকে কিভাবে শান্ত করবে সেটাই ভেবে পাচ্ছিল না। ইচ্ছে করছিল তখনই তামিমকে কোনো রকম ফাঁকি দিয়ে পালিয়ে যেতে, কিন্তু সেটা আর করতে হলো না, কারণ পরক্ষণেই তামিম ফিক করে হেসে দিয়ে বলল, আরে আমি তো মজা করছি, তুমি তো দেখছি কথাটা সত্যি সত্যি নিয়ে ফেলেছো। আমাদের দুজনে এখন পড়াশোনা শেষ করার বাকি রয়েছে। এখন যদি আমরা বিয়ে করে ফেলি তাহলে দুজনের কেরিয়ারই নষ্ট হয়ে যাবে। সো এইসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আগে দুজনে পড়াশোনা শেষ হোক, তারপর এক কন্যার বাসায় বিয়ের কথা বলবো। তামিমের এই কথাগুলো শুনে মায়ের মধ্যে যেন প্রাণ ফিরে আসে। সে যা যা বলেছিল তা সত্যি নয়, তামিম জাস্ট ওর সাথে একটু মজা করেছে, আর কিছু না। আসলেই তামিম যখন মায়ের সাথে মজা করার জন্য তাদের বিয়ের কথা বলেছিল, বিয়ের কথা শুনে মায়ের কেমন রিয়েক্ট করে এটাই দেখতে চেয়েছিল তামিম। মায়া আর তামিম এখন গাড়ি করে ভার্সিটিতে যাচ্ছে। গাড়িটা তামিমেরই, তার পার্সোনাল গাড়ি। তামিম মায়াকে নাস্তা খাইয়ে তার সাথে করেই ভার্সিটিতে নিয়ে আসছে। গাড়িতে মায়া চুপচাপ বসে আছে দেখে তামিম বলল, কি হলো, এভাবে চুপ করে বসে আছো কেন? মন খারাপ নাকি? মায়া এতক্ষণ ধরে এক ধ্যানে রাস্তা দিকে তাকিয়েছিল। হঠাৎ তামিমের কথা তার খোল কাটলো। হ্যাঁ না, এমনি বসে আছি, একটু তাড়াতাড়ি গাড়ি চালান না, না হলে ক্লাস মিস হয়ে যাবে তো। আমি আছি তো, আমি থাকতে তোমার ক্লাস মিস হবে না। দরকার হলে স্যারকে ফোন করে বলবো আরও 5 মিনিট পর ক্লাস শুরু করতে। বড়লোক বাবার ছেলে হইছে বলে মুখে শুধু বড় বড় কথা ব্যাটার। উনি মনে হয় ভার্সিটির প্রিন্সিপাল, যে ওনার কথা সব স্যারেরা মেনে চলবে। কিছুক্ষণ পর গাড়ি ভার্সিটির কাছে চলে আসলো। মায়া বলতে যাচ্ছিল তাকে ভার্সিটির বাইরেই নামিয়ে দিতে, কিন্তু সে কিছু বলার আগেই তামিম গাড়ি গতি বাড়িয়ে ভার্সিটির ভেতরে ঢুকে পড়ল। ভার্সিটির এক কোনায় নিয়ে গাড়ি তামিম দাঁড় করালো। শোনো জান পাখি, এখন থেকে আমি ছাড়া আর কোনো ছেলের সাথে ভুলেও কথা বলবো না। যদি তোমায় কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে কিন্তু আমি এইবারে চেয়ে আরও ভয়ঙ্কর হব। আমি কি বলেছি মনে থাকবে? হুম। ওকে, এবার ক্লাসে যাও। আর শোনো, ভার্সিটি ছুটি হলে বাইরে এসে গেটের কাছে দাঁড়িয়ে থাকবা। আমি তোমার গাড়ি করে বাসায় ড্রপ করে দেবো না? আমার এক বান্ধবীর বাসাও আমাদের বাসার পাশেই। আমি আরও একসাথে ভার্সিটিতে যাওয়া আসা করি। আমি ওর সাথেই চলে যাব, আপনাকে অযথা কষ্ট করতে হবে না। মিথ্যা বলল যাতে তাকে আর তামিমের পাল্লা না পড়তে হয়। ওকে ফাইন, তুমি যদি তোমার বয়ফ্রেন্ডের সাথে যেতে চাও তাহলে যাও, আমি না করবো না। যাও এবার ক্লাসে যাও। মায়া কিছু না বলে গাড়ির দরজা খুলে তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসেই তার বান্ধবীর কাছে বসে জোরে জোরে শ্বাস ছাড়তে লাগলো। তামিমের সাথে থাকায় এতক্ষণ যেন মায়ের দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু এখন আবার মনে শান্তি লাগছে। এদিকে মায়ের এমন অবস্থা দেখে পাশ থেকে তার বান্ধবী বলল, তোর কি হয়েছে রে? এইভাবে জোরে জোরে শ্বাস ছাড়ছিস কেন? আর বলিস না, অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে এসেছি। কেমন বিপদ? মায়া কিছু বলতে যাবে তখনই মনে মনে বলল, না, এদেরকে ওনার বিষয়ে কিছু বলা যাবে না, না হলে পরে নিজেরই সমস্যা হবে। কি রে, চুপ করে আছিস কেন বল? আরে না, তেমন কিছু না। ভার্সিটিতে আসার সময় একটা গাড়ির নিচে চাপা পড়ে যাচ্ছিলাম, কিন্তু ভাগ্য ভালো একটুর জন্য বেঁচে গেছি। কি বলিস এইসব?
তুই ভার্সিটিতে কিভাবে এসেছিস? কিভাবে আসবো? রাস্তায় রিক্সা খুঁজে পাইনি, তাই হেঁটে হেঁটে এসেছি। কিন্তু আমরা যে দেখলাম তুই তামিম ভাইয়ের গাড়িতে করে এসেছিস, আর ওনার গাড়ি থেকে বের হয়ে না ক্লাসে আসলি। আমিও তো দেখেছি। এই যা, যেটা লুকাতে গিয়ে মিথ্যা বললাম সেটাই ওদের নজরে পড়ে গেল। এখন এদেরকে কি বলবো? চুপ করে কি ভাবছিস? তুই না হেঁটে হেঁটে ভার্সিটিতে এসেছিস, তাহলে তামিম ভাইয়ের গাড়িতে কি করছিলি বল? না আসলে মানে হয়েছে কি, উনি তো আমায় ওনার গাড়িতে করে ভার্সিটিতে নিয়ে আসলেন। কে? তামিম ভাইয়া তোকে ওনার গাড়িতে করে ভার্সিটিতে নিয়ে এসেছেন? কিন্তু কেন? ওই যে বলেছি, একটুর জন্য একটা গাড়ি নিচে চাপা পড়ে যাচ্ছিলাম, সেই গাড়িটাই তামিম ভাইয়ার গাড়ি ছিল। আমাকে সামনে দেখে গাড়ি জোরে ব্রেক মারেন, আর গাড়ির জানালা খুলে একটু বকাঝকা করলেন আর গাড়িতে উঠতে বললেন। আমিও উঠতে চাইনি, পরে ওনার বকা খেয়ে উঠতে হয়েছিল। তামিম ভাইয়া তো তোকে চিনেই না, তাহলে তোকে কেন গাড়িতে উঠতে বললেন? চিনেন না মানে? মায়াকে তো উনি ভালো করেই চিনেন। মনে নেই ওই দিন যে মায়া তামিম ভাইকে প্রপোজ করেছিল? সেদিন থেকেই মনে হয় চিনেন। তা মায়া, তামিম ভাইয়া কি তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন? ধুর, কি বলিস এইসব? আমি ওনাকে প্রপোজ করার পরের দিনই বলে দিয়েছিলাম যে আমি আপনাকে ইচ্ছে করে প্রপোজ করিনি, একটা বাজি জিততে আপনাকে প্রপোজ করেছিলাম। তাই নাকি? তা তামিম ভাইয়া এই কথা শুনে কি বলেছেন? প্রথমে একটু রাগ দেখিয়েছিলেন, কিন্তু পরে মাফ করে দিয়েছেন। তুই কি সব সত্যি বলছিস, নাকি আমাদের এসব বানিয়ে বানিয়ে বলছিস? আরে ধুর, বানিয়ে বলবো কেন? যা সত্যি তাই বললাম। এবার একটু চুপ থাকতো তোরা। আসার পর থেকে এটা সেটা প্রশ্ন করেই যাচ্ছিস, একটু শান্তিতে বসতেও দিবি নাকি? মায়ের কথা শুনে তারা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন আর ক্লাস করাতে লাগলেন। একে একে 3টা ক্লাস করানোর পর টিফিন টাইমে বেল বেজে উঠল। মায়া তার বান্ধবীরা ভার্সিটির ক্যান্টিনে এসে হালকা কিছু খেয়ে আবার ক্লাসে চলে আসলো। তামিমও ক্যান্টিনে বসে বসে নাস্তা খাচ্ছিল, তাই মায়া তাড়াতাড়ি করে হালকা কিছু খেয়ে ওর বান্ধবীদের নিয়ে আবার ক্লাসে চলে আসলো। বলা তো যায় না, তামিম যদি মায়াকে দেখে ফেলে তাহলে কি থেকে কি করে। টিফিন টাইমে বাকি সময় তারা বান্ধবীর সাথে ক্লাসে বসে গল্প করে কাটিয়ে দিল। টিফিন টাইম শেষ হলে আবার আরেকজন স্যার এসে ক্লাস করাতে লাগলেন। একে একে বাকি ক্লাস করানো শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে গেল। মায়া তার বান্ধবীর সাথে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে হাঁটা ধরল। ভার্সিটির একটু দূরে আসতেই হঠাৎ একটা গাড়ি এসে তার পথ আটকায় দাঁড়ায়। গাড়ির ভিতরে তামিমকে দেখে মায়া হালকা ভয় পেয়ে গেল। আজকে আমায় কিডন্যাপ করার জন্য এসেছেন নাকি? কিন্তু আজ তো আমি কোনো ছেলের সাথে কথা বলিনি। তোমার সেই ফ্রেন্ড কোথায়? কোন ফ্রেন্ড? যার বাসা তোমাদের পাশের বাসায়, তোমার ওই ফ্রেন্ড কোথায়? মায়া বুঝতে পেরেছে তামিম কার কথা বলছে। আসলে ও আজ ভার্সিটিতে আসেনি। ও, সমস্যা নেই, তুমি গাড়িতে এসে উঠে বসো, আমি তোমায় বাসায় ড্রপ করে দিয়ে আসবো। কার বাসায়? তোমার বাসায়। এসো, গাড়িতে উঠে বসো। আমি রিক্সা করে যেতে পারবো, আপনি চলে যান। তুমি উঠবে নাকি আমি গাড়ি থেকে নেমে তোমাকে ওঠাবো? না না, আমি উঠছি তো, রাখছেন কেন? তারপর মায়া বাধ্য হয়েই তামিমের গাড়িতে উঠে বসলো। তামিমও মুচকি এসে মায়ার কাছ থেকে ওর বাসার ঠিকানা নিয়ে গাড়ি স্টার্ট দিল। প্রায় কিছুক্ষণ পর মায়াদের বাড়ির সামনে এসে তামিম গাড়ি থামালো। গাড়ি থামাতেই মায়া গাড়ির দরজা খুলে দৌড়ে বাসার ভিতরে চলে গেল। আজীব মেয়ে তো এটা, আমার সাথে ভালো করে কথা বলে না, আবার আমার দিকে ভালো করে তাকায়ও না, আবার প্রপোজ করে বসলো। মেয়েটিকে আমায় ভালোবেসে প্রপোজ করেছে নাকি মজা করে? কথাগুলো ভেবে তামিম আবার গাড়ি স্টার্ট দিয়ে ওর বাসায় চলে আসলো। এদিকে মায়া বাসায় ঢুকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তামিমের কাছাকাছি থাকলেই তার কেন যেন দম বন্ধ হয়ে আসে আর মুখ থেকে কথাও বের হয় না। মেয়েকে বাসা দেখে আমজাদ চৌধুরী মেয়ের কাছে এসে দাঁড়ালেন আর বললেন, গতকাল কোথায় ছিলে তুমি? আমাদেরকে না বলে বন্ধুর বাসায় থেকে গেলে তুমি। আব্বু সরি, আসলে আমার এক বান্ধবীর জন্মদিন ছিল গতকাল, আর তাই সে আমায় জোর করে ওর বাসায় নিয়ে ওর সাথে রেখে দেয়। বন্ধুর জন্য আব্বুর কথা ভুলে গেলে? তুমি জানো না আব্বু তোমাকে ছাড়া কখনো খাবার খায় না। সরি আব্বু, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না, প্রমিস। বাহ, বাবা মেয়ের ভালোবাসা শুরিয়ে গেছে। এদিকে একজন আম্মু যে আছে তার কথা কি কারো মনে পড়ে না?
হঠাৎ মায়ার মা রহিমা বেগম তাদের সামনে এসে দাঁড়িয়ে কথাটা বললেন। না, আম্মুর চেয়ে আমার আব্বুই ভালো, আমার অনেক ভালোবাসে আমার আব্বু। হয়েছে, এবার এসব বাদ দিয়ে খাবার খেতে আসো। গতকাল দুপুর থেকে সকাল পর্যন্ত তোর আব্বু কোনো ওষুধই খায় নাই। খান নাই মানে? কেন খান নাই? সব সময় তো তোর আব্বুকে ওষুধ খাইয়ে দিস, তাই তোর অপেক্ষা করতে করতে কোনো ওষুধই খায় নাই। এখন তো আমি এসেছি, দেখি ঔষধ না খেয়ে উনি কিভাবে থাকেন। তুমি খাবার দাও, খাবার খাইয়ে আব্বুকে আবার ওষুধ খাওয়াতে হবে। খাবার টেবিলেই রাখা আছে, হাত মুখ ধুয়ে এসে খেতে বস সবাই। আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে আসছি, দাঁড়াও। তারপর মায়ের রুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে তার আব্বুকে নিয়ে খাবার খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ হলে তার আব্বুকে দুপুরের ওষুধ খাইয়ে দিয়ে সে রুমে চলে আসলো। এই রুমে এসে মায়ে ভাবতে লাগলো কিভাবে তামিমের কাছ থেকে বাঁচা যায়। তাকে সব সত্যি বলে দিতেই হবে, না হলে তামিম সব সময় তার পেছনে খুরখুর করতেই থাকবে। এদিকে তামিম বাসা আসতেই তামিমের মা তামিমকে দেখে বকাবকি শুরু করে দিলেন। ছেলেটা সারাদিন বাইরে থাকে, সময় মতো খায় না, সময় মতো ঘুমায় না, কারো কথাও শুনে না, ইত্যাদি ইত্যাদি। তামিম কথাগুলো কানে না নিয়েই রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপরে নিচে এসে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলো। তার আম্মু তাকে দেখে খাবার টেবিলে খাবার দিয়ে রুমে চলে গেলেন। খাওয়া শেষ হলে তামিম আবার রুমে চলে আসলো। এইভাবেই তামিমের মায়া দুজনের দিনটি কেটে গেল। পরের দিন সকালবেলা মায়া ভার্সিটিতে ঢুকিয়ে যা দেখলো তাতে তার তামিমের প্রতি ভয়টা অনেক গুণ বেড়ে গেল। সে দেখলো যে তামিম একটা ছেলেকে হকি স্টিক দিয়ে উড়াধুরা মায়ের মারছে। মায়েরকে ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেদিকে তামিমের কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতো করে ছেলেটাকে মেরিয়ে যাচ্ছে। ভার্সিটির সব ছাত্রছাত্রীরা ছেলেটার মায়ের খাওয়ার দৃশ্য দেখেই যাচ্ছে, কিন্তু কারো সাহস হচ্ছে না তামিমকে গিয়ে আটকাতে। ছেলেটার এমন করুণ অবস্থা দেখে মায়ের আর সহ্য হলো না। সে এক দৌড়ে তামিমের কাছে গিয়ে দাঁড়ালো আর তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মায়ের এমন কাজে তামিম সহ ভার্সিটির সব ছাত্রছাত্রীরা তো অবাক। কি পেয়েছেন কি আপনি? হ্যাঁ, বাবা বড়লোক বলে গরিবদের উপর সবসময় অত্যাচার করে যাবেন? ছেলেটাকে এইভাবে মারতে আপনার একটু হাত কাঁপলো না? দেখেন, মেরে একদম নাক মুখ থেকে রক্ত বের করে ফেলেছেন বেচারার। মায়ের কথা শুনে তামিম কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। এভাবে দাঁড়িয়ে আছেন কেন এখন? মারবেনও কি? কি হলো, মারছেন না কেন? আর আপনারা কেমন মানুষ? উনি ছেলেটাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, আর আপনারা তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছেন? লজ্জা করেন আপনাদের? মায়ের কথাগুলো শুনে তামিম আবারও কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। বিকেলে মায়ের বান্ধবী নীলা এসে মায়াকে চুপ থাকতে বলল। নীলার কথা শুনে মায়া মাথায় যেন আগুন উঠে গেল। মায়া প্লিজ এবার চুপ হ। কি চুপ থাকবো? কেন চুপ থাকবো? হ্যাঁ, তোরা তো কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পারিস না, পারিস শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে। দেখ উনি ছেলেটার কি হাল করেছেন। তুই কিছু না জেনেই ওনাকে শুধু শুধু কথা শুনিয়ে যাচ্ছিস। কি? আমি শুধু কথা শুনিয়ে যাচ্ছি? তুই তো আমার বান্ধবী, তুই আমার বান্ধবী এমনটা বলতে পারলি? আর কি জানবো? হ্যাঁ, নিজের চোখে যা দেখলাম তাতেই আমার সব জানা হয়ে গেছে, আর কিছু জানতে হবে না। আজকে ওনার একটা ব্যবস্থা করতেই হবে, না হলে হবে না। এই যে, শুধু শুধু একটা ছেলেকে কেন এভাবে অকারণে মারলেন জানতে পারি? তামিম চুপ করে মায়ের দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছেন কেন? আমি আপনাকে কিছু একটা জিজ্ঞেস করছি, সেটার উত্তর দিন। মিলি সামনে আয়। কিছুক্ষণ পর ভিড় ঠেলে পেছন থেকে একটা মেয়ে এসে তাদের সামনে দাঁড়ালো। মিলি, আমি এই ছেলেটাকে কেন মেরেছি বলো না কে? আসলে আপু, ভার্সিটিতে আসার সময় এই ছেলেটা প্রতিদিন আমায় টিজ করতো। গতকাল তো রাস্তার মধ্যে আমার শরীরে হাতও দিয়েছে। তাই আমি আজকে ভার্সিটিতে এসে তামিম ভাইকে ওই ছেলেটার বিষয়ে বলি। বাকিটা আমি বলি। এই হলো মিলি, এই ভার্সিটিতে পড়ে। প্রতিদিন ভার্সিটিতে আসার সময় এই ছেলেটা না কেউ টিস করে। সে এসে আজ আমাকে বিষয়টা জানালো, তাই আজ এই ছেলেটাকে আমার অকারণে মারতে হলো। মায়া মেয়েটার মুখ থেকে এমন কথা শুনে মায়ার এখন নিজের প্রতি একটা ঘৃণা হতে লাগলো। ছি, আমি ওনাকে নিয়ে এত খারাপ চিন্তা ভাবনা কিভাবে করতে পারলাম? উনি তো কখনো কাউকে অকারণে শাস্তি দেন না। আমার উচিত ছিল একবার বিষয়টা যাচাই করে দেখতে, কিন্তু আমি কোনো কিছু না জেনেই ওনাকে এত কিছু বলে ফেললাম, তাও এত মানুষের সামনে। এই, তোরা এই ছেলেটাকে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়ে আয়, যা। আচ্ছা ভাই। তারপর ওরা কয়েকজন মিলে ছেলেটাকে নিয়ে হসপিটালে চলে গেল। তামাশা তো শেষ, তারপর সবাই এখানে দাঁড়িয়েছো কেন? যাও, সবাই যার যার ক্লাসে যাও। তামিমের কথা শুনে সবাই যার যার মতো করে ক্লাসে চলে গেল, আর কেউ একটু দূরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো।
মায়া এখনও তামিমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জায় সে মাথা তুললে তামিমের দিকে তাকাতেই পারছে না। তোমাকে কি এখন আলাদাভাবে যাওয়ার কথা বলতে হবে? না মানে আমি কোনো কথা না, চুপচাপ ক্লাসে যাও। মায়া কিছু না বলে তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসেই তার বান্ধবীদের কাছে গিয়ে বসে পড়ল। কি আরো কিছু বললি না কেন ওনাকে? আমি কি জানতাম উনি ছেলেটাকে কেন মারছেন? জানলে তো আমিও বাকিদের মতো চুপ করে দাঁড়িয়ে থাকতাম। আমি তো এই সময় তোকে বললামই কিছু না জেনে ওনাকে শুধু শুধু বকছিস, থামিতেই চাচ্ছিলি নে, আরো রাগ দেখিয়ে ওনাকে কত কথা শুনিয়ে দিলি। ভুল হয়ে গেছে রে, এখন আমি কি করব? ওনার যা রাগ, একবার রেগে গেলে কি থেকে কি করেন কেউ বলতে পারে না। যদি আমি কিছু করেন, টিফিন টাইমে ওনাকে গিয়ে সরি বলে দিবি, তাহলে তো হবে। সরি বললে কি উনি আমায় মাফ করবেন? প্রপোজের বিষয়টাও তো সরি বলে মাপ পেয়ে গেছিস, তাহলে এইবারও মাপ পাবি তুই। ওনাকে সরি বলেই দেখ না। আচ্ছা, টিফিন টাইম আসুক, তারপর দেখা যাবে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন, আর সব ছাত্রছাত্রীরা গল্প বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিল। এক একে 3টা ক্লাস করানো হয়ে গেলে টিফিন টাইমে বেল দিয়ে দিল। টিফিন টাইমের বেল তো দিয়ে দিল, এবার কি করব? কি করবি ওনার কাছে গিয়ে? সব কিছুর জন্য মাপ চাইবি? আমি একা একা যাব নাকি? তোরা চল না আমার সাথে। ভুল করেছিস তুই, মাপ চাইবি তুই, তাহলে আমরা যাব কেন? তোরা আমার বান্ধবী এমনটা বলতে পারলি? এত ঢং না করে যা, আর তাড়াতাড়ি আসিস, অনেক খিদে লেগেছে, কিছু না খেলে শান্তি পাবো না। চল না আমার সাথে, তোরা যা খেতে চাইবি তাই খাবো, তবু আমার সাথে চল প্লিজ। হ্যাঁ, তুমি তো এই কথা বিপদের সময়ই বলো, কিন্তু পরে আর খাওয়াও না। আমরা কোথাও যেতে পারবো না, তোর যাওয়ার ইচ্ছা হলে তুই একাই যা। ওকে, যা মনে রাখিস, তুই বিপদে পড়লে তখন বোঝাবো মজা। কথাগুলো বলেই মায়া ক্লাসের রুম থেকে বেরিয়ে এসে তামিমকে খুঁজতে লাগলো। বেশি খুঁজতে হলো না, ভার্সিটির পেছনেই আম গাছের কাছে তাকে পেয়ে গেল। তামিম সেখানে একা একা বসে আছে আর মোবাইলের মধ্যে কার সাথে যেন কথা বলছে। মায়া ভয়ে ভয়ে তামিমের কাছে যেতে লাগলো। একসময় ওর কাছে গিয়ে পেছন থেকে তামিমকে ডাক দিল। এই যে শুনছেন, আপনাকে কিছু বলার ছিল। তামিম হঠাৎ কারো গলার আওয়াজ পেয়ে পেছনে ফিরে দেখলো মায়া দাঁড়িয়ে আছে। তারপর ফোনের মধ্যে কাকে যেন বলল। পরে কথা বলছি। হ্যাঁ বলো, কি বলবা? আসলে আমি মানে আজব তো, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি বলবা বলে ভালো। আসলে আমি তখনকার জন্য সরি, বিশ্বাস করেন আমি ওইসবের কিছুই জানতাম না, না হলে কখনো আপনাকে এত কথা শোনাতাম না। প্লিজ আমি তখনকার জন্য মাফ করে দিন। আরে জানবা কি, আমি জানি তো তুমি এইসব না জেনে আমায় এত কথা বলেছো। জানলে তুমি কখনো আমায় এত কথা শোনাতে না। তবে সত্য হোক, তুমি ভুল করেছো, এর জন্য তো তোমায় কিছু একটা শাস্তি পেতে হবে। মায়া তামিমের মুখ থেকে শাস্তির কথা শুনে ভয় গলা শুকিয়ে গেল। না জানি এখন কপালে কী শাস্তি আছে। আল্লাহ, এইবারের মতো এই ব্যাটার হাত থেকে বাঁচিয়ে দাও। এরপর থেকে আর কখনো ব্যাটার ধারের কাছেও যাব না। কি হলো জান পাখি, কি ভাবছো? না না, কই কি ভাবছি, তা আমি কি শাস্তি দেবেন? কি শাস্তি দেওয়া যায়? হ্যাঁ, পেয়েছি। কি? তামিম কিছু না বলে মায়ের একদম কাছে চলে আসলো আর মায়ের কানের কাছে তার মুখ নিয়ে বলল। বেশি কিছু না, শাস্তি স্বরূপ একবার তোমার ওই লাল টুকটুকে মিষ্টি ঠোঁট দ্বারা আমায় একটা কিস করলেই হবে। মায়া তামিমের কথা শুনে 2 পা পিছিয়ে তামিমের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। তামিম মায়ের অবস্থা বুঝে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। তামিমের চেহারায় আর ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি লেগে আছে। তামিম মায়ার দিকে যত এগিয়ে যাচ্ছে, মায়া ততই তামিমের থেকে পিছিয়ে যাচ্ছে। পেছোতে পেছোতে হট করে মায়ার এক পা একটা পাথরের সাথে লেগে যায়। মায়া প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু ভাগ্যিস তখন তামিম তার ডান হাত দিয়ে মায়ের কোমর ধরে ফেলে। মায়া চোখ বন্ধ করে আছে আর ভাবছে। কি হলো, মাটিতে পড়লাম অথচ ব্যথা পেলাম না কেন? আর আমার কোমরে কার হাত লেগে আছে? মায়া কিছু বুঝতে না পেরে আস্তে আস্তে তার চোখ খুলে সামনের দিকে তাকালো। সামনের দিকে তাকাতেই সে দেখলো যে তামিম তার দিকে এক পলকে তাকিয়ে আছে। মায়া তার মাথাটা একটু পিছিয়ে দেখলো তামিম ওর হাত দিয়ে তার কোমর ধরে আছে। মায়া কিছু বুঝতে না পেরে আস্তে আস্তে তার চোখ খুলে সামনের দিকে তাকালো। সামনের দিকে তাকাতেই সে দেখলো যে তামিম তার দিকে এক পলকে তাকিয়ে আছে।
মায়া তার মাথাটা একটু পেছনে ফিরিয়ে দেখলো তামিম ওর হাত দিয়ে তার কোমর ধরে রেখেছে। এই যে মিস্টার, আমার কোমর ধরে আছেন কেন? ছাড়ো না আমায়। তামিম চুপ করে মায়ের দিকে তাকিয়ে আছে। ও হ্যালো মিস্টার, কই হারিয়ে গেলেন? তামিম এবার ঘোর কেটে বাস্তবে ফেলল। সে দেখলো তার ডান হাত দিয়ে মায়ের কোমর ধরে আছে। এক টান মেরে মায়াকে উঠিয়ে নিজের একদম কাছে নিয়ে আসলো। মায়া তামিমের এমন কাজে তো আরও অবাক, বুঝে উঠতে পারছে না তার সাথে এখন কি হচ্ছে। তামিমের দিকে তাকিয়ে দেখলো সে এখনো শয়তানি হাসি আসছে। কি করছেন এসব? কেন শাস্তি দিচ্ছি? ও সরি, এখনো তো দেইনি, এখন দিব। মানে? একটু আগে যে বললাম শাস্তি স্বরূপ তোমার ওই লাল টুকটুকে মিষ্টি ঠোঁট দ্বারা আমায় একটা কিস করলেই হবে, কিন্তু তুমি তো তা করলেই না, তাই এখন সেটা আমাকেই করতে হবে। কথাটা বলেই সে মায়ার ঠোঁট জোড়ার দিকে এগোতে লাগলো। মায়া বাঁচার কোনো উপায় না পেয়ে নিজের চোখ বন্ধ করে ফেললো আর মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো। মায়ের ঠোঁট জোড়া কাঁপছে আর এটা দেখে তামিম মিটমিট করে হাসছে। তামিম আস্তে আস্তে মায়ের কাছে এসে তার কানের কাছে মুখ নিয়ে বলল, এত ভয় পাচ্ছ কেন? তোমার উপর আমার একটু রাগ নেই জান পাখি, আর আমি কখনো তোমার ইচ্ছের বিরুদ্ধে এসব করবো না। ভয় নেই, এবার চোখ খোলো। কথাগুলো বলেই সে মায়াকে ছেড়ে দিল। মায়া তামিমের মুখ থেকে এমন কথা শুনে চোখ তুলে তামিমের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। সে ভেবেছিল তামিম সত্যি সত্যি তাকে এখন কিস করে বসবে, কিন্তু তা ভুল প্রমাণ হলো। টিফিন না খেয়ে মনে হয় আমার কাছে মাপ চাইতে এসেছো। মায়া মাথা নাড়িয়ে হ্যাসূচক জবাব দিল। চলো তাহলে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। আমার বান্ধবীরা আমার জন্য ওয়েট করছে, আমি গেলে সবাই মিলে ক্যান্টিনে গিয়ে টিফিন খাবে। ওকে তাহলে যাও, তাদেরকে নিয়ে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নাও। মায়া কিছু না বলে চলে আসতে যাবে, ঠিক তখনই পেছন থেকে তামিম ডাক দিয়ে দাঁড়াতে বলে। মায়াও তামিমের কথা দাঁড়িয়ে পড়ে। আজ তোমার ওই ফ্রেন্ড ভার্সিটিতে এসছে? কোন ফ্রেন্ড? যার বাসা তোমাদের বাসার পাশাপাশি? না, হ্যাঁ এসেছে। ওকে তাহলে এবার যাও। মায়ার কিছু না বলে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো। ক্লাসে এসে বান্ধবীর খুঁজতে লাগলো, কিন্তু পেল না। না পেয়ে ক্যান্টিনে চলে গেল। দেখলো সব কটা টেবিলে বসে বসে খাচ্ছে। মায়ের একদম মাথা গরম হয়ে গেল। একটু দেরি হয়েছে বলে সবটা আমায় একা ফেলেই খেতে বসে পড়লো। দাঁড়াও শোনা, তোমাদের খাওয়া বের করছি। তারপর মায়া গিয়ে ক্যান্টিনে একটা কর্মচারীকে বলল বেশি করে ঝাল দিয়ে 1 প্লেট ফুচকা বানিয়ে দিতে আর সাথে 1 প্লেট পাস্তা দিতে। কথাগুলো বলেই মায়া তার বান্ধবীর কাছে এসে বসে পড়ল। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? তামিম ভাইয়ের কাছে মাপ চেয়েছিস? হুম তা উনি তোকে মাফ করেছেন? মাফ করেছেন। কি রে তুই এইভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? না কিছু না, আসলে খুশিতে এইভাবে কথা বলছি। ভাবতেও পারিনি ওনাকে এত কিছু বলার পরও উনি আমায় মাফ করবেন। সব তোদের জন্যই হয়েছে। তোরা যদি তখন আমায় মাফ চাওয়ার জন্য জোর করে না পাঠাতি তাহলে হয়তো আমি ওনার কাছে যেতাম না, আর মাফও পেতাম না। তাই আমি এখন তোদেরকে কিছু খাওয়াতে চাই। তাই নাকি? জানো তা কি খাওয়াবে? আমি যা যা খাবো অর্ডার দিয়ে আসি। আরে একটু বস, তোরা কয়েকদিন আগে ফুচকা খেতে চাচ্ছিলি না, তাই আমি তোদের জন্য ফুচকা অর্ডার দিয়ে এসেছি। আগে ফুচকা খা, তারপর না হয় যা ইচ্ছা অর্ডার দিয়ে খাস, বিল আমি দেব। জানো, দোয়া করি তুই যেন সব সময় আমাদের এইভাবে খাওয়াতে পারিস। একটু অপেক্ষা কর, তারপর মন খুলে দোয়া করিস। কিছুক্ষণ পর ক্যান্টিনের এক কর্মচারী এসে তাদেরকে 1 প্লেট ফুচকা আর 1 প্লেট পাস্তা দিয়ে চলে গেল। বেবি, তোমরা এবার খাওয়া শুরু করো। 1 প্লেট ফুচকা দুজনে খাবো নাকি? আর পাস্তা কার জন্য এনেছিস? আমি ফুচকা খাবো না, তাই আমার জন্য পাস্তা এনেছি। তোরা আগে 1 প্লেট খেয়ে শেষ কর, তারপর আরও আনবো। চিন্তা করিস না, আজ তোরা যা খাবি খাওয়াবো। ওকে বেবি, এইরা শুরু কর। তারপর মায়ের 2 বান্ধবী ফুচকা খাওয়া শুরু করলো। দুজনে ফুচকা মুখে ঢুকিয়ে কামড় মারতেই খাওয়া বন্ধ করে দিল। একজন আর একজনের মুখের দিকে তাকিয়ে আছে আর প্রশ্ন করছে, আমার যেরকম লাগছে তোরও কি এইরকম লাগছে? মায়ের দুজন খাচ্ছে না দেখে বলল, দেখ, পুরোটা না খেতে পারলে কিন্তু আমি আর কোনো দিনও তোদেরকে কিছু খাওয়াবো না। এই প্লেট খেতে পারলে তোরা যা বলবি আজ তাই খাওয়াবো। মায়ের কথা শুনে দুজনেই মুখের ফুচকাটা কোনো রকমে গিলে ফেললো। তারপর আরেকটা ফুচকা মুখে ঢুকিয়ে খেতে লাগলো। এটাও কোনো রকমে খেয়ে নিল, কিন্তু দ্বিতীয় ফুচকাটা
আর খেতে পারল না। দুজনেই মুখের ফুচকাটা ফেলে দিয়ে পানি পানি করে চিল্লাতে শুরু করলো। মায়া বান্ধবীদের এমন অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। তারপর দুজনকে 2 গ্লাস পানি ঢেলে দিয়ে খেতে বলল। দুজন তাড়াতাড়ি করে গ্লাসের পুরো পানিটা খেয়ে নিল। পানি খেয়েও যেন দুজনের মুখের ছাল মরেনি। বসা থেকে উঠে দৌড়ে ক্যান্টিনের ওয়াশরুমের দিকে যেতে লাগলো। মায়াদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। বোঝ এবার আমাকে রেখে টিফিন খাওয়ার মজা। মায়া আরামের সাথে বসে তার জন্য অর্ডার দিয়ে আনা পাস্তা খেতে লাগলো। কিছুক্ষণ পর তার 2 বান্ধবী এসে তার সামনে দাঁড়ালো। দুজনেই রাগে চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। কি হলো, তোরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? ফুচকা এত ঝালকে দিয়েছে। আমি কি জানি আমি ফুচকা বানিয়েছি নাকি? যে বানিয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস কর। ক্যান্টিনের একটা কর্মচারী তখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল। ছেলেটাকে দেখেই ইরা ছেলেটাকে তাদের কাছে আসতে বলল। ছেলেটাও তাদের সাথে এসে সামনে দাঁড়ালো। এই, তুই ফুচকা এত ঝাল দিয়েছিস কেন? আমি কেন ফুচকায় জাল দিব আপু? ওই আপুটাই তো আমাকে ফুচকায় জাল দিতে বলল। আচ্ছা, তুই তাহলে এখন যা। তারপর ছেলেটা চলে গেল। কি রে, এবার চুপ করে আসছিস কেন? ফুচকা এত ঝাল দিলি কেন বল? আমাদের কি তোর মেরে ফেলার ইচ্ছা ছিল নাকি? তোরা যে আমাকে ফেলেই টিফিন খেয়ে নিলি, তার জন্য তোদেরকে একটু শাস্তি দিলাম আর কি। তুই আসছিস না দেখেই তো আমরা ক্যান্টিনে এসে খেতে বসে পড়লাম। তাই বলে তুই আমাদেরকে এত ঝাল খাওয়াবি? সরি বেবি, একটু রাগ উঠে গেছিল তাই এমনটা করলাম। চল আইসক্রিম খেয়ে আসি, তাহলে তোদের ঝাল কমে যাবে। ঠান্ডার দিনে কেউ আইসক্রিম খায় নাকি? খেতে চাইলে আয়, না হলে আমি একাই খেয়ে নেব। আচ্ছা তাহলে চল, কিন্তু আইসক্রিমের টাকাটা কিন্তু তুই দিবি। আমি খাওয়াবো যখন আমি তো টাকা দেব। তারপরও বলে রাখলাম, বলা তো যায় না আইসক্রিম খাওয়ার পর বললিস টাকা আনতে ভুলে গেছি। তোরা কি আসবি নাকি আমি একাই চলে যাব? চল। তারপর সবাই মিলে ক্যান্টিন থেকে আইসক্রিম কিনে খেলো। আইসক্রিম খাওয়া শেষ হলে সবাই ক্লাসে চলে আসলো। কিছুক্ষণ পর টিফিন টাইম শেষ হয়ে বেল বেজে উঠল। সব ছাত্রছাত্রীরা ক্লাসে আসার পর স্যারও ক্লাসে চলে আসলেন। তারপর একে একে বাকি ক্লাস করিয়ে ভার্সিটি ছুটি হয়ে গেল। মায়া তার বান্ধবীদের বিদায় করে বাসার দিকে যেতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আজকে যেন তামিমের সাথে আর দেখা না হয়। কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো। মাঝ রাস্তায় আসতেই সে তামিমকে তার গাড়ির ভেতরে বসে থাকতে দেখলো। মায়া তাড়াতাড়ি করে হাঁটা দিল, কিন্তু তামিমকে পাশ কাটিয়ে যেতে পারল না। তার আগেই তামিম তাকে আটকিয়ে জিজ্ঞেস করলো তার বন্ধু কোথায়। আসলে সে টিফিন টাইমে বাসায় চলে গেছে। সমস্যা নেই, তুমি গাড়িতে উঠে বসো, আমি তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। না, আমি হেঁটে হেঁটে যেতে পারবো। উঠতে বলছি না তোমাকে? মায়া তামিমের রাগ দেখে ভয়ে ভয়ে গাড়িতে উঠে পড়ল। তারপর তামিম গাড়ির স্টার্ট দিয়ে মায়াকে ওর বাসার কাছে নিয়ে আসলো। মায়া গাড়ি থেকে বেরোতে যাবে তখনই তামিম ওর হাত ধরে ফেলে। এতে মায়া কিছুটা ঘাবড়ে যায়। তোমার ফোনটা দাও তো। ফোন দিয়ে কি করবেন? দিতে বলছি, দাও, এত কথা বলছো কেন? মায়া কিছু না বলে তার ফোনটা তামিমের দিকে এগিয়ে দিল। তামিম ফোনটা নিয়ে কিছুক্ষণ কি যেন করলো। তারপর মায়ের কাছে ফোনটা দিয়ে বলল, রাতে কল দিলে কল ধরবা কিন্তু। এবার বাসায় যাও। মায়া কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে বাসার ভেতরে চলে গেল। মায়া বাসায় ঢুকে রুমে যাবে এমন সময় তার আম্মু এসে বললেন, কিরে, আজ দেখলাম একটা গাড়িতে করে আসলি, তা গাড়িটা কার? এই যা, আম্মু দেখলো কিভাবে? না মানে আসলে আমার এক বান্ধবীর গাড়ি ওটা। তোর কোনো বান্ধবীর গাড়ি আছে বলে আমায় তো বললি না কোনোদিন। তাহলে এটা তোর কোন বান্ধবীর গাড়ি? আছে, আমার নতুন এক বান্ধবীর। কিছুদিন আগে তার আব্বু তাকে এই গাড়িটা কিনে দিয়েছেন। ও আচ্ছা, তুই তাহলে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য টেবিলে খাবার দিচ্ছি। মায়া আচ্ছা বলে তাড়াতাড়ি করে নিজের রুমে চলে আসলো। রুমে এসে একটা দম ছাড়লো। আজকে আম্মুর কাছে ধরা পড়েই যেতাম, কিন্তু ভাগ্যিস একটা মিথ্যা কথা বলাতে বেঁচে গেছি। তারপর মায়া ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে বসে খাবার খেয়ে আবার রুমে চলে আসলো। রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে মায়া তামিমের কথা ভাবতে লাগলো। উনি আসলেই অনেক ভালো মনের মানুষ। তা না হলে ওনাকে এত মানুষের সামনে এত কিছু বলার পরও আমায় কিভাবে মাফ করে দিলেন? ছেলেটাকে মেরেও অনেক ভালো কাজ করেছেন। মেয়েদের আর জীবনও টিচ করতে পারবে না ওই ছেলে। কিন্তু উনি তো ভাবছেন আমি ওনাকে ভালোবাসি, তাই তো উনি আমায় আজ মাফ করে দিলেন। যেদিন উনি জানতে পারবেন আমি ওনাকে ভালোবাসি না, সেদিন না জানি আমার সাথে উনি কি করেন। এরকম নানা কথা ভাবতে ভাবতেই মায়া একসময় ঘুমিয়ে পড়ে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে তামিম রুমে এসে মায়ের নাম্বারে কল দেয়।
কয়েকবার রিং হওয়ার পরেও মায়া যখন কল ধরল না, তখন তার মায়ের জন্য চিন্তা হতে লাগলো। সে তাড়াতাড়ি করে মায়াকে একটা টেক্সট লিখে পাঠায়। এদিকে মায়ের রাতের খাবার খেয়ে রুমে এসে ঢুকতেই দেখলো তার ফোনের স্ক্রিনে আলো জ্বলছে। ফোনের কাছে এসে ফোন হাতে নিয়ে দেখলো তামিমের নামে সেভ করা একটা নাম্বার থেকে অনেক কল এসেছে, সাথে একটা মেসেজও। মেসেজটা পড়িয়ে মায়া বুঝতে পারলো তামিমের কলটা ধরতে পারলে অনেক ভালো হতো। ভাবতে না ভাবতেই মায়ের ফোনটা আবার বেজে উঠল। স্ক্রিনের উপরে স্পষ্ট করে তামিম নামটা ভেসে উঠল। মায়া তাড়াতাড়ি করে কল রিসিভ করলো। হ্যালো, জান পাখি, তোমাদের বাসায় ছাদে একটু আসো তো। ছাদে আসবো কেন? কারণ আমি এখন তোমাদের বাসায় ছাদের দোলনার মধ্যে বসে রয়েছি। তাড়াতাড়ি এসো। আর হ্যাঁ, আসার সময় একটা চাদর নিয়ে এসো, ছাদে অনেক হিম পড়েছে। কি? আপনি এত রাতে আমাদের বাসা ছাদে কি করছেন? আহা, এত কথা বলো না তো, যা বলেছি তাই করো। একটা চাদর নিয়ে তাড়াতাড়ি ছাদে আসো, তারপর সব বলছি। না আসলে কিন্তু আমি তোমাদের বাসার ভিতরে চলে আসবো। এই, না না, এমন করবেন না। আপনি ওখানেই থাকেন, আমি এক্ষুনি আসছি। বলেই কলটা কেটে দিল। ছাদের একপাশে দাঁড়িয়ে তামিম কাঁপছে, আর তা দেখে মায়া মিটমিট করে হাসছে। হাসবে না কেন? তামিম যে একদম বাচ্চাদের মতো দাঁতে দাঁত লাগিয়ে শব্দ করে কাঁপছে, যেমনটা ছোট্ট বাচ্চারা কাঁপে। ঘর থেকে আসার সময় তামিমের জন্য একটা চাদর নিয়ে এসেছিল, সেটা তামিমকে এসে দেওয়ার পর এখন তামিম সেটা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। তারপরও তামিমের উপর মায়ের একটুও রাগ হলো। একটু রাগ নিয়ে মায়া তামিমকে বলল, আপনার মাথায় কি বুদ্ধি জিনিসটা নেই নাকি? এত রাতে কেউ কি এইভাবে কারো বাসা ছাদের মধ্যে আসে? এসেছেন ভালো কথা, কিন্তু একটা সোয়েটার পরেও তো আসতে পারতেন। তা না, একদম পাতলা একটা জামা পরে চলে এসেছেন। বাসার গেটে তো তালা লাগানো, তাহলে ছাদে কিভাবে আসলেন? এই তো ছাদের পাইপ বেয়ে বেয়ে এসেছি। কি? পাইপ বেয়ে বেয়ে উঠেছেন? গাছ বেয়ে বেয়ে উঠলে মারা যেত, কিন্তু পাইপ বেয়ে বেয়ে কিভাবে উঠলেন? পাইপ বেয়ে ওঠা আমার কাছে কোনো ব্যাপারই না। ছোটবেলায় আমি একটু বেশি দুষ্টুমি করতাম, তাই বউ মাঝে মধ্যে রাগ করে আমায় বাসায় বন্দি করে রাখতেন। কিন্তু আমার বাসায় একা একা বসে থাকতে ভালো লাগতো না, তাই একদিন বাসার সাইডে উঠে পাইপ বেয়ে নিচে নেমে গেলাম। সেই থেকে আমি পাইপ বেয়ে নাম ওঠা শিখেছি। ছোটবেলার এখনো কিছু জিনিস আপনার মধ্যে রয়ে গেছে। কি? কিছু না। আচ্ছা, এখন বলেন, এত রাতে আমাদের বাসার ছাদে কেন এসেছেন? তোমাকে দেখার জন্য। আমাকে দেখার জন্য মানে? প্রতিদিন ভার্সিটিতে তো দেখেনি, এখন আবার দেখার জন্য এত রাতে আমাদের বাসার ছাদে আসতে হলো কেন? তোমাকে একবার কল দিলাম, কল ধরলে না কেন? তুমি কল ধরছো না দেখে তোমার জন্য আমার চিন্তা হতে লাগলো, তাই তোমাকে দেখার জন্য তোমাদের বাসার ছাদে চলে আসলাম। আরে, আমি তখন খাবার খেতেছিলাম, তাই কল ধরতে পারিনি। এইখানে চিন্তা করার কি আছে? আছে, অনেক কিছু আছে, তা তুমি বুঝবে না। আর প্রিয় মানুষটার জন্য চিন্তা করবে না তো কার জন্য করব? কে প্রিয় মানুষ? কেন তুমি? সব সত্যি জানার পরে কি আর প্রিয় মানুষ থাকবো? কিছু বললে? না, কই কি বললাম, কিছু না। দেখেছেন তো, এবার বাসায় যান। এখনো মন ভরেনি। প্লিজ এখন যান, না হলে যে কোনো সময় কেউ ছাদে চলে আসতে পারে, আর এসে আমাদের দুজনকে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ এখন বাসায় যান। না, আমি যাব না। এমন করছেন কেন? প্লিজ বাসায় চলে যান। না। মায়া তামিমের এমন বাচ্চামি দেখে কি বলবে কিছুই বুঝতে পারছে না। কি করে এখন তামিমকে বিদায় করা যায় সেটা নিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। হঠাৎ কারো পায়ের আওয়াজ পেয়ে মায়া একটু ভয় পেয়ে গেল। কে একজন এখন ছাদে আসছে। এখন কি করব আমি? যদি আম্মু অথবা আব্বু হয় আমাদের একসাথে দেখে ফেলে, তাহলে তো আমি শেষ। এদিকে তামিম আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, এক পাও নড়ছে না। হঠাৎ মায়া তাকে ধাক্কা দিয়ে দোলনার পেছনে ফেলে দিয়ে দোলনায় বসে পড়ল। তামিম কিছু বুঝে ওঠার আগেই মায়া ফিসফিস করে বলল, প্লিজ দোলনার পেছন থেকে বের হবেন না, প্লিজ। আরে আমার আম্মুটা এত ঠান্ডার মধ্যে ছাদে কি করছে? মায়ের বাবা ছাদে এসে মায়াকে ছাদের দোলনার মধ্যে দেখতে পেয়ে কথাটা বললেন। না মানে, আসলে আমার এক বান্ধবী কল দিয়েছিল, কিন্তু ঘরে নেট পাচ্ছিলাম না, তাই ছাদে আসলাম। দোলনার পেছনে থেকে তামিম একজন বয়স্ক লোকের গলার আওয়াজ শুনে বুঝতে পারলো এটা মায়ের বাবা হবে, তাই সে দোলনার পেছনটায় লুকিয়ে রইল। দোলনার পেছনে লুকানোর একটু জায়গা আছে। কেউ যদি দোলনায় বসে থাকে আর পেছনে কেউ লুকিয়ে থাকে, তাহলে তাকে আর সামনে থেকে দেখা না। নেট পাচ্ছে না বলে ছাদে আসার কি প্রয়োজন? তোমার ঘরের বারান্দায় গিয়েও তো কথা বলতে পারতে। বারান্দায় তো আর নেটের সমস্যা হতো না। আসলে বারান্দার কথা মনেই ছিল না। তাহলে এখন রুমে যাও আর বারান্দায় গিয়ে কথা বলো। ছাদে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। আব্বু তুমি যাও, আমি আসছি।
আর আমার এত ঠান্ডা লাগছে না এইখানে। যাচ্ছি মানে এখনই যাও। আব্বু, এসেছি যখন কথা বলেই যাই না, প্লিজ 2 মিনিট কথা বলেই রুমে চলে যাব, প্রমিস। তোমার যা ভালো লাগে করো, আমার কি। বলেই উনি রাগ দেখিয়ে চলে গেলেন। মায়ের বাবা চলে যাওয়ার সাথে সাথেই দোলনার পেছন থেকে তামিম বের হয়ে আসলো। আমার শ্বশুর আব্বু ছিলেন বুঝি? মায়া তামিমের কথা শুনে ভীষণ রাগ হলো, কিন্তু তা প্রকাশ করলো না। আপনি প্লিজ এখন বাসায় যান, আমি আর এখানে থাকতে পারবো না, আমি ভীষণ ঠান্ডা লাগছে। কি তোমার ঠান্ডা লাগছে আগে বলবা না? আসো আমার চাদরের ভেতরে এসে ঢুকে পড়ো। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, প্লিজ আপনি এখন বাসায় যান না প্লিজ। ওকে যাচ্ছি, কিন্তু কাল একটু তাড়াতাড়ি ভার্সিটিতে চলে এসো কেমন? আচ্ছা আসবো, এখন আপনি যান। চাদরটা কি নিয়ে যাব? মায়া কিছুক্ষণ ভেবে দেখলো। এইভাবে পাতলা একটা কাপড় পরে গেলে নিশ্চয়ই ঠান্ডা লেগে যাবে, এর চেয়ে ভালো চাদরটা নিয়ে যাক, কাল নয় ভার্সিটিতে গেলে আবার নিয়ে আসবো। হুম, নিয়ে যান, তবে কাল ভার্সিটিতে আসার সময় চাদরটা আবার নিয়ে আসিয়েন। এটা কিন্তু আমার পছন্দের চাদর, কাউকে পরতে দেই না, আপনাকেই শুধু দিলাম। ওকে নিয়ে আসবো, এখন তাহলে যাই। তারপর তামিম পাইপ বেয়ে নিচে নেমে গেল, আস্তে আস্তে বাসার দেয়াল টপকে চলে গেল। মায়াদের বাসাটা 2 তলায়, 2 তলাতে তারা ভাড়া থাকে, তাই পাইপ বেয়ে নিচে নামা খুব বেশি কঠিন একটা কাজ না। তামিম চলে যাওয়ার পর মায়াও ছাদ থেকে নেমে রুমে চলে আসলো। তারপর দরজাটা লাগিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে ভাবছে মায়া। ভুল করে ওনাকে প্রপোজ করাতে উনি ভেবে নিয়েছেন আমি সত্যি সত্যি ওনাকে ভালোবাসি, কিন্তু আমি তো একটা বাজে জেতার জন্য ওনাকে প্রপোজ করেছি, ভালোবেসে নয়। আর আজকে উনি যা করলেন তা কোনো ছেলে করবে বলে মনে হয় না। কল ধরতে একটু দেরি হতে আমাদের বাসায় চলে এসেছেন আমাকে দেখার জন্য, এইটাকে তো পাগলামি ছাড়া আর কিছুই বলা যায় না। না, এইভাবে চলতে থাকলে আর হবে না, ওনাকে আমার সব সত্যি বলে দিতেই হবে, না হলে উনি আমার জন্য আরও পাগলামি করতে থাকবেন। কাল ভার্সিটিতে গিয়েই ওনাকে সব সত্যি বলে দেব, তারপর যা হবার হবে। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ি, কাল আবার ভার্সিটিতেও যেতে হবে। তারপর মায়া কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে তামিমও তার বাসায় এসে রুমে গিয়ে বিছানার উপর শুয়ে শুয়ে মায়ার দেওয়ার চাদরের দিকে তাকিয়ে আছে। মায়া বলেছে এই চাদরটা তার পছন্দের চাদর, আর এটা সে কাউকে দেয় না, কিন্তু এই প্রথম আমায় দিল। মেয়েটা সত্যি আমায় অনেক ভালোবাসে। তামিম মায়ের চাদরটা ঘাড়ে জড়িয়ে মায়ের কথা ভাবতে ভাবতেই ঘুমে দেশে হারিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়া প্রথমে নাস্তা করে নিল। তারপর রুমে এসে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ হাঁটার পর সে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে এসেই মায়া তামিমকে খুঁজতে লাগলো। অনেকক্ষণ খোঁজার পর সে তামিমকে না পেয়ে নিরাশ হয়ে ক্লাসের দিকে যেতে লাগলো। ক্লাসে এসে ঢুকতে যাবে তখনই মায়া একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাচ্ছিল, কিন্তু ছেলেটার সাথে সাথেই মায়ের কোমর ধরে ফেলে, যার কারণে মায়া মাটিতে পড়ে থেকে বেঁচে যায়। এমন সময় হঠাৎ মায়াকে কে যেন টান মেরে দাঁড় করিয়ে ছেলেটার গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দেয়। মায়া পাশে তাকিয়ে দেখে তামিম দাঁড়িয়ে আছে আর ছেলেটার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তোর সাহস কি করে হলো আমার জান পাখির কোমরে হাত দেওয়ার? তুই কি জানিস না যে আমি একে ভালোবাসি? ভাইয়া আমি ছেলেটা বলতে না দিয়ে চুপ, কোনো কথা বলবি না। তোর এত সাহস হলো কি করে আমার জান পাখির কোমরে হাত দেওয়া? তোকে তো আমি আজ। বলি ছেলেটাকে মারতে যাবে তখনই মায়া ওর হাত ধরে ফেলে। কে জান পাখি, আর আপনি কাকে ভালোবাসেন? হ্যাঁ, তুমি জান পাখি আর আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আর ছেলেটা আমায় নিচে পড়া থেকে বাঁচানোর জন্য আমার কোমর ধরে, এইখানে ওর কোনো দোষ নেই, ও ইচ্ছে করে এমনটা করেনি। কি বলে তুমি? আবার বলো, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি আপনাকে ভালোবাসি না। তাহলে ওই দিন জামায় ওই দিন একটা বাজি জেতার জন্য আমি একটা ছেলেকে খুঁজছিলাম তাকে প্রপোজ করব বলে, কিন্তু ভুল করে আমি আপনাকে প্রপোজ করে ফেলি। আমি আপনাকে ভালোবাসি না, প্লিজ আপনি এসব পাগলামি বন্ধ করেন আর আমাকে সব কিছুর জন্য মাফ করে দেন। তামিম মায়ের কথা শুনে তার পায়ের তলার মাটি সরে গেল। মায়ের কথাগুলো শুনে নিজের কানকেই বিশ্বাস করাতে পারছে না সে। তার মানে মায়া আমার সাথে ভালোবাসা নিয়ে মজা করেছো? কিন্তু আমি তো মায়াকে মন থেকে ভালোবেসেছি। না, আমি বাঁচবো না, আমার মায়াকে আমি চাই। তামিমের মাথা যেন গরম হয়ে গেল মায়ার কথাগুলো শুনে। সে খপ করে মায়ের হাত চেপে ধরে আর মায়াকে পুরো ভার্সিটির সামনে টানতে টানতে ক্লাসরুমের কাছ থেকে নিয়ে যেতে লাগলো। ভার্সিটির সব ছাত্রছাত্রীরাও তামিম আর মায়ের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। আমি কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি, না হলে কিন্তু আমি চিৎকার করব।
কর চিৎকার, যত পারিস তত চিৎকার কর, কিন্তু এই তামিম আহমেদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে আসবে না। মায়া তামিমের এমন কথা শুনে ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। তামিম মায়াকে টেনে নিয়ে যেতে কষ্ট হচ্ছিল বলে তাই সে মায়াকে ফিল্মের ভিলেনদের মতো কোলে তুলে নিল আর নিজের গাড়ির কাছে এসে গাড়ি খুলে মায়াকে ভেতরে ঢুকিয়ে দিল। আর সেও অন্যদিকে দিয়ে গাড়িতে ঢুকে পড়ল। গাড়িতে ঢুকে এসে গাড়ি স্টার্ট দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো। আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? বলে একটা স্প্রে মায়ের মুখে মেরে দিল। স্প্রে মুখে লাগার সাথে সাথেই মায়া অজ্ঞান হয়ে সিটে পড়ে গেল। তামিম মায়ের সিট বেল্ট লাগিয়ে একটা টেবিল হাসি দিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল। হঠাৎ চোখে পানির ছিটা লাগতেই মায়ের জ্ঞান ফিরে আসে। আস্তে আস্তে করে চোখ মেলে সামনে তাকাতেই দেখলো তামিম ওর মাথার পাশে বসে আছেন আর তার দিকে তাকিয়ে ভিলেন হাসি আসছে। তামিমকে সেখানে দেখে মায়া এক লাফে বিছানা থেকে উঠে একটু দূরে গিয়ে দাঁড়ালো। মায়া চারপাশে তাকিয়ে দেখলো সে এখন যে রুমের মধ্যে আছে সেই রুমটা অনেক গোছালো। ভালো করে খেয়াল করে দেখলো এটা সেই রুম যে রুমে মায়াকে কিছুদিন আগে কিডন্যাপ করে আনার পর রাতে শুতে দেওয়া হয়েছিল। তার মানে আমাকে আজকেও আবার ওই একই জায়গায় নিয়ে আসা হয়েছে, কিন্তু কেন? উনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে চাচ্ছেন না তো? ভাবতেই মায়ার ভয়ে গলা শুকিয়ে গেল। কি হলো জান পাখি, এভাবে উঠে পড়লে কেন? আমি এখন কোথায় আছি? আমাকে কোথায় নিয়ে এসেছেন আপনি? সেটা তোমার না জানলেও চলবে, তবে এইখানে থাকতে তোমার কোনো সমস্যা হবে না জান পাখি। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আপনি? কি করতে চাচ্ছেন আপনি আমার সাথে? তোমাকে সারা জীবনের জন্য নিজের করে রাখতে চাই, তোমাকে আজ বিয়ে করার জন্য এখানে নিয়ে এসেছি। মায়া তামিমের কথা শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজের কানকেই বিশ্বাস করাতে পারছে না সে যে কি শুনেছে। মুখ থেকে কোনো কথাও বেরোচ্ছে না, তবু অনেক কষ্টে কাপা কাপা গলায় বলল, মানে? মানে খুব সোজা, তুমি তোমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমায় ঠিকই মন থেকে ভালোবাসি। আর তোমাকে সারা জীবনের জন্য নিজের করে নিতে আমার এই একটাই রাস্তা বেছে নিতে হয়েছে, সেটা হলো তোমাকে বিয়ে করে সারা জীবনের জন্য নিজের করে না। মায়া তামিমের কথাগুলো শুনে যেন তার পুরো দুনিয়াটাই উল্টাপাল্টা হয়ে গেছে। এখন তার কি করা উচিত সে কিছুই বুঝে উঠতে পারছে না। আচ্ছা জান পাখি, তুমি থাকো, আমি একটু আসছি। বলেই রুম থেকে চলে গেল। তামিম চলে যাওয়ার পর মায়া ধপাস করে বিছানায় বসে পড়ল। বসে বসে তামিমের কথাগুলো ভেবে যাচ্ছে। তার এখন এই মুহূর্তে কি করা উচিত সে কিছুতেই ভেবে পাচ্ছে না। না, আমি কিছুতেই ওনাকে বিয়ে করব না। ওনাকে আমি ভালোই বাসি না, তাহলে কেন ওনাকে বিয়ে করব? না, আমার এখন কিছু একটা করতেই হবে, না হলে হবে না। কিন্তু আমি কি করব? একটা রুমের মধ্যে বসে থেকে কী বা করতে পারি? আমি এখন কোথায় আছি সেটাও তো ভালো করে জানি না। মায়ের মাথা একেবারে হ্যাং হয়ে যাচ্ছে এসব নিয়ে ভাবতে ভাবতে। কি থেকে কি করবে সে নিজেও বুঝে উঠতে পারছে না। প্রায় কিছুক্ষণ পর তামিম আবার রুমে এসে ঢুকলো, হাতে একটা শাড়ি আর কিছু জুয়েলারি নিয়ে। এসে এইগুলো বিছানার মধ্যে রেখে দিল আর মায়াকে উদ্দেশ্য করে বলল, জান পাখি, নাও, তোমার জন্য শাড়ি আর কিছু জুয়েলারি এনেছি। আমার জন্য মানে? এগুলো দিয়ে আমি কি করব? তুমি এগুলো পরবে, কিছুক্ষণ পরে আমাদের বিয়ে, তাড়াতাড়ি এগুলো পরে রেডি হয়ে নাও, আমি একটু আসছি। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না, মরে গেলেও না। কেন আমার সাথে এমন করছেন? একটু জোরেই কথাগুলো বলল। তামিম নিজের কথাগুলো বলে চলেই যাচ্ছিল, কিন্তু মায়ের সাথে শুনে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে। মায়ের মুখ থেকে এমন কথা শুনে এবার তামিমের প্রচুর রাগ উঠে গেল। সে দ্রুত গতিতে মায়ের কাছে এসে মায়ের মুখ চেপে ধরল আর বলল, কি বলি তুই আবার বল, আমাকে তুই কিছুতে বিয়ে করবি না? মরে গেলেও না? বিয়ে করবি না বলাতে একটা ভুল হয়েছে, আর মরার কথা বলাতে দুইটা ভুল হয়েছে। কিন্তু তোকে এখন এই শাস্তি দেব না, আগে বিয়েটা হোক তারপর শাস্তি একেবারে পাবি। আর শেষে কি যেন বলেছিলি, আমি কেন তোর সাথে এমন করছি? তোকে আমি ভালোবাসি, তাই তোর সাথে এমন করেছি। তোকে এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আমার। ভেবেছিলাম পড়াশোনা শেষ করার আগ পর্যন্ত তোর সাথে প্রেম করব, তোকে ভালো করে বুঝবো, কিন্তু তার হলো না। যখন আজ ভার্সিটিতে তুই বলি তুই আমায় ভালোবাসিস না, জাস্ট একটা বাজি জিতার জন্য আমায় প্রপোজ করেছিলি, তোর এই কথাগুলো শুনে একদম কলেজে আঘাত লেগেছিল। তাই তোকে এখানে তুলে আনলাম বিয়ে করার জন্য। এই তামিম আহমেদ বাহির থেকে যতটা ভালো, ভিতর থেকে ততটাই খারাপ। ভালোবাসা নামে তুই আমার সাথে মিথ্যে অভিনয় করেছিস, এই জন্য তোকে শাস্তি পেতেই হবে, কিন্তু সেটা বিয়ের পর, এখন না। কথাগুলো বলিয়ে তামিম মায়ের মুখ ছেড়ে দিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে তামিম এতক্ষণ ধরে মায়ের গাল চেপে ধরে রাখায় মায়ের গাল ব্যথা করতে লাগলো। মায়া বুঝতে পেরেছে ওই দিন তামিমকে ভুল করে প্রপোজ করার ফল তাকে আজ পেতে হবে। মায়া খাটের সাথে হেলান দিয়ে নিচে বসে পড়ল আর দুই হাঁটুর উপর হাত রেখে মাথা নিচু করে ভাবতে লাগলো এখন সে কী করবে।
ভাবতে ভাবতে হঠাৎ একসময় মায়ার মাথায় একটা বুদ্ধি আসে। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। এখন যে করেই হোক এইখান থেকে আমায় পালাতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিভাবে পালাবো? ভাবতে ভাবতেই হঠাৎ মায়ের নজরে পড়ে বিছানার উপরে থাকা লাল শাড়িটা, যেটা একটু আগেই তামিম তাকে পরার জন্য দিয়ে গেছিল। শাড়িটা দেখেই বোঝা যাচ্ছে বেশ লম্বা শাড়িটা হবে। এখন এই শাড়িটাই আমাকে পালাতে সাহায্য করবে। মায়া বসা থেকে উঠে রুমের দরজা খুলে উঁকি মেরে এদিক সেদিক তাকালো। না, ভেতরে তো কাউকেই দেখছি না। উনি নিশ্চয়ই বাইরে গেছেন। এটাই পালানোর একটা সুবর্ণ সুযোগ। মায়া বিছানা থাকা শাড়িটা নিজের হাতে নিল, তারপর রুম থেকে বেরিয়ে ছাদে যাওয়ার রাস্তা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একসময় সে একটা সিঁড়ি বেয়ে উঠে ছাদ দেখতে পেল। ছাদ দেখতে পেয়ে মায়া তাড়াতাড়ি ছাদের মধ্যে চলে আসলো। ছাদে এসে পুরো ছাদের কোনায় কোনায় গিয়ে বাড়ির নিচ দেখতে লাগলো। বাড়ির একটা নির্জন জায়গায় পড়েছে। আশেপাশে কোনো বাড়ি নেই, শুধু গাছপালায় ভর্তি। নিচে কোনো গার্ডও দেখা যাচ্ছে না, শুধু দুইটা গার্ড বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। বাড়িটাও চার দেয়ালের মধ্যে বলতে, দেয়ালগুলো এতটাও উঁচু না, লাফ মেরে উঠে দেয়াল টপকে যাওয়া যাবে। মায়ের শাড়িটা খুলে ধরে দেখলো শাড়িটা মোটা সুতির কাপড় আর অনেক টাইটও। শাড়িটা তার ভর সহজেই নিতে পারবে। সাথে চারপাশে দেয়ালের উপরে সিমেন্টের দিয়ে কয়েকটা ভাস্কর্য করা হয়েছে, যা দেখতে অনেক সুন্দর লাগছে। নিশ্চয়ই এর ভিতরে রড লাগানো আছে। এগুলোর মধ্যে যে কোনো একটাই শাড়িটা ভালো করে বেঁধে ফেলি। তারপর মায়া ওই ভাস্কর্যের মতো জিনিসটা শাড়িটা ভালো করে বেঁধে শাড়ির মাথাটা নিচে ফেলে দিল। দুইতলা বাসা, তাই পুরো শাড়িটা লম্বা হয়ে গেছে। 2-3 হাতার জন্য শাড়িটা মাটিতে লাগেনি। শাড়িটা কয়েকবার টেনে দেখলো এত সহজেই ছিঁড়বে না, এবার নিচে নামা যাবে। তারপর মায়া ছাদের দেয়াল টপকে শাড়িটা ভালো করে ধরে আস্তে আস্তে নিচে নামতে লাগলো। নামতে নামতে মায়া বারবার নিচের দিকে তাকিয়ে দেখছে আর কতটুকু নামতে হবে। একসময় একতলার কাছাকাছি আসতেই মায়া আবার নিচের দিকে তাকালো। নিচের দিকে তাকাতেই মায়ার নিচে নামতে পারলো না, ওখানেই আটকে গেল। কারণ নিচে যে তার জম দাঁড়িয়ে আছে, মানে তামিম। তামিম এক হাত অন্য হাতের উপরে রেখে মায়ের দিকে তাকিয়ে আছে। তার মুখে নেই কোনো রাগের রিয়েকশন, নেই, একদম স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। তার এমন স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা দেখেও মায়ের বুক থুকথুক করে কাঁপছে। না জানি এখন নিচে নামলে তামিম মুখে কি করে। এদিকে অনেকক্ষণ ধরে শাড়ি চেপে ধরে রাখায় তার এখন হাত ব্যথা শুরু করে দিয়েছে। উপরে ওঠারও কোনো শক্তি নেই তার শরীরে। উপরে উঠেও তার কোনো লাভ নেই, আবার নিচে নামা ছাড়াও তার কোনো উপায় নেই। মা এখন পরিস্থিতিতে পড়ে মনে মনে বলছে, মাইনকার চিপায় পড়ছিস মায়া, এবার তোর কি হবে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। তামিম বাইরে থেকে আসার সময় মায়াকে ছাদে এদিক সেদিক উকিঝুঁকি করতে দেখে ফেলেছিল। তখনই সে বাড়ির ভেতরে ঢুকে যেদিক দিয়ে মায়া নিচে নামছিল সেদিকে এসে দাঁড়ায়। ওইখানেও সারাদিন বসে থাকবে নাকি নিচে নামবে? মায়ের নিশ্চুপ, কি বলবে নিজেও বুঝে উঠতে পারছে না। কি হলো, নিচে নামছো না কেন? মায়া এবারও চুপ। নিচে নামবে নাকি আমি এসে নামাবো? মায়া তামিমের এমন কথা শুনে একটু ভয় পেয়ে বলল, না, আপনি আমায় মারবেন? মারবো না, নিচে আসো। না, আপনি মিথ্যা বলছেন। আপনি আমায় মারবেন। যদি নিজের ইচ্ছে নিচে আসো তাহলে মারবো না, আর যদি আমার তোমাকে নামাতে হয় তাহলে কি করবো বুঝতেই তো পারছো। তাহলে প্রমিস করেন আমায় মারবেন না। বুঝেছি তুমি নামবে না, দাঁড়াও আমি উপরে আসছি। এই না না, আমি নামছি তো, এমন করেন কেন? তাড়াতাড়ি। তারপর মায়া আস্তে আস্তে নিচে নেমে পড়ল। নিচে নেমে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তামিম মায়ের কাছে গিয়ে ওর হাত চেপে ধরে ওকে উপরে নিয়ে আসতে লাগলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো কথা বলবে না, চুপ থাকো। মায়া তামিমের কথা শুনে কিছু বলার সাহস পেল না। এদিকে তামিম মায়ের হাত ধরে ওকে আগে রুমে নিয়ে আসলো, যেখানে তাকে একটু আগে এনে রাখা হয়েছিল। রুমে এসে তামিম দরজাটা বন্ধ করে মায়ের কাছে এসেই মায়ের গালে সদরে 2টা চর বসিয়ে দিল। চর খেয়ে মায়া সাথে সাথে নিচে পড়ে গেল। আপনি আমায় মারলেন কেন? তামিম মায়ের কথা শুনে মাথাটা আরো গরম হয়ে গেছে। সাথে সাথেই সে মায়ের কাছে গিয়ে মায়ের গাল চেপে ধরলো আর বলল, তোর এত সাহস কিভাবে হলো আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার? তোকে কি বলে গিয়েছিলাম শাড়িটা পরে রেডি হয়ে থাকবি, কিন্তু তুই শাড়ি না পরে পালিয়ে যেতে চাইছিলি। জানিস কত দামি ছিল শাড়িটা, আর কত পছন্দ করে কিনে এনেছিলাম তোর জন্য, কিন্তু তুই সেই শাড়িটা নষ্ট করে ফেলে। তোকে তো শাস্তি পেতেই হবে।
কথাগুলো বলি তামিম তার প্যান্টের বের খুলে মায়াকে মারতে শুরু করলো। মায়া অনেকবার তামিমের কাছে মাপ চেয়েও তার মন গলাতে পারল না। বেল্টের অনেক বাড়ি খাওয়াতে বেচারি মায়া আর থাকতে পারল না, সেখানেই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। মায়া নড়াচড়া করছে না দেখে তামিম বুঝতে পারলো মায়া অজ্ঞান হয়ে পড়েছে। তামিম তাড়াতাড়ি করে মায়াকে কোলে তুলে বিছানার উপর শুয়ে দিল। তারপর তার পরিচিত এক ডাক্তারকে ফোন করে বাগান বাড়ি চলে আসতে বলল। কিছুক্ষণ পর ডাক্তার আসলো আর মায়াকে ভালো করে চেক আপ করে কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। তামিম তার একটা গার্ডকে ডেকে ওষুধগুলো এনে দিতে বলল। বিকেল 4টার সময় হঠাৎ মায়ের জ্ঞান ফিরে আসে। মায়ের পাশেই তামিম বসেছিল। মায়ের জ্ঞান ফিরে দেখে তামিম মায়ের হাত চেপে ধরে বলল। জান পাখি, এখন কেমন লাগছে তোমার? মায়া তামিমের দিকে তাকাতেই সেই মায়ের কথা মনে পড়ে গেল। সে ভয় ভয় বলল। এখন ভালোই লাগছে। আচ্ছা, তাহলে এবার উঠে এই খাবারগুলো খেয়ে নাও। মায়ের জন্য রেস্টুরেন্ট থেকে অনেক আগেই খাবার এনে রেখেছিল সে। তারপর সে মায়াকে উঠিয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। মায়াও চুপচাপ খেয়ে যেতে লাগলো। সবটুকু খাবার শেষ হলে তামিম মায়াকে কয়েকটা ওষুধ খাইয়ে দিল। জান পাখি, আমি এখন নিচে যাচ্ছি আর তোমাকে রেডি করার জন্য 2জন মেয়ে পাঠাচ্ছি। তুমি রেডি হয়ে নিও কেমন? রেডি হব কেন? একটু পর আমরা বিয়ে করব, তাই। আমি আপনাকে? হ্যাঁ, তোমার আমাকে বিয়ে করতে হবে। আমি এখন যাচ্ছি, ওরা আসলে কিন্তু কোনো ধরনের হইচই করবে না বলে দিলাম। লক্ষ্মী মেয়ের মতো তৈরি হয়ে নিবে, ওকে? মায়াকে আর কিছু বলতে না দিয়ে তামিম রুম থেকে বেরিয়ে গেল। মায়ের এখন কি করা উচিত বুঝতে পারছে না। একবার পালাতে গিয়ে ধরা পড়েছে, আর যা শাস্তি পেয়েছে এর জন্য। মায়া তো এখন পালাতেও ভয় করছে। কিছুক্ষণ পর মায়ের রুমে 2টা মেয়ে আসলো আর মায়াকে উঠিয়ে সাজাতে লাগলো। মায়াকে সাজানো হয়ে গেলে ওরা আবার রুম থেকে চলে গেল। ওরা রুম থেকে বের হওয়ার কিছুক্ষণ পর তামিম আবার রুমে এসে ঢুকলো। বাহ, খুব সুন্দর লাগছে তোমার জান পাখিকে। নিচে চলো, কাজে চলে এসছে। আমার একটা কথা শুনুন প্লিজ। এখন কোনো কথা হবে না, একেবারে বিয়ের পরে বলো যা বলার। এখন নিচে চলো। বলেই মায়াকে কোলে তুলে নিয়ে নিচে আসলো। তারপর একটা বৃদ্ধ লোকের সামনে নিয়ে মায়াকে বসিয়ে নিজেও মায়ের পাশে বসে পড়ল। তারপর কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলল। কাজী সাহেব তামিমের কথায় একটা পেপারে কিছুক্ষণ লিখি করে তামিমের দিকে পেপারটা এগিয়ে দিয়ে তামিমকে পেপারটায় সাইন করতে বললেন। তামিম সাইন করে দিলে কাজী সাহেব মায়ের দিকে পেপারটা এগিয়ে দিয়ে মায়াকে পেপারটায় সাইন করতে বললেন। মায়া কী করবে নিজেই বুঝতে পারছে না। অসহায় হয়ে একবার তামিমের দিকে আর একবার কাজী সাহেবের দিকে তাকাচ্ছে। তামিম মায়ের এমন আচরণে রাগ উঠে গেল। মায়াকে জোরে একটা ধমক দিয়ে বলল। পেপারে সাইন কর। মায়া তামিমের ধমক শুনে ভয় পেয়ে গেল আর উপায় না পেয়ে কাপা কাপা হাতে পেপারে সাইন করতে যাবে, ঠিক তখনই কে একজন চেঁচিয়ে বলল। এই বিয়ে হবে না, বন্ধ করো এই বিয়ে। হঠাৎ কারো এমন কথা শুনে তামিম আর মায়া দুজনেই চমক উঠল। তামিম সামনের দিকে তাকাতেই বড় ধরনের একটা শট খেলো। আব্বু, তুমি এখানে? কেন এইখানে আমি আসতে পারি না নাকি? না মানে, তুমি হঠাৎ এখানে কেন আসলে? আসছি তোদের বিয়েটা আটকাতে। কি ভেবেছিস তুই? একটা মেয়ের অমতে তুই তাকে জোর করে বিয়ে করে ফেলবি আর আমি তার কিছুই জানবো না? রকি ছেলেটা আমি এর জন্যই তোর সাথে রাখি, যাতে সে আমার সবসময় তোর খবর দেয়। তুই কি করিস কি না করিস সে আমায় সব কিছু বলে। আজকে ওকে ফোন করার পর সে আমায় এইসব বলল, তাই আমি সোজা অফিস ছেড়ে এইখানে চলে আসলাম। আব্বু, আমরা দুজন একে অপরকে ভালোবাসি। তোমার বিশ্বাস না হলে তুমি মায়াকে জিজ্ঞেস করে দেখতে পারো। তাই নাকি? ওই মেয়ে ও যা বলছে তা কি সত্যি? তোমরা কি একে অপরকে ভালোবাসো? সত্যি করে বলো আমায়। মায়া এখন তার কি বলা উচিত বুঝে উঠতে পারছে না। যদি হ্যাঁ বলি তাহলে যদি ওনার আব্বু আমায় ওনার সাথে বিয়ে দিয়ে দেন, আর যদি না বলি তাহলে তো তামিম ভাইয়া আমায় আস্ত রাখবেন না। এখন আমি কি করব? ওই চুপ করে আছো কেন? তোমরা কি একে অপরকে ভালোবাসো? হ্যাঁ অথবা না কোনটা? মায়া অনেকবার ভাবার পর মাথা নাড়িয়ে না বলে দিল। তার মানে তুই মেয়েটা অমতে তাকে বিয়ে করতে চাচ্ছিলি? না আব্বু, বিশ্বাস করো, আমরা সত্যি একে অপরকে ভালোবাসি। ও হয়তো তোমার সামনে সত্যিটা বলতে ভয় পাচ্ছে, কিন্তু বিশ্বাস করে আমি সত্যি বলছি। এই মায়া, আব্বুকে বলো না তুমি আমায় ভালোবাসো। প্লিজ একবার বলো। মায়া একবার তামিমের দিকে তাকালো আর একবার তামিমের বাবার দিকে তাকালো। তারপর হঠাৎ বসা থেকে উঠে দৌড়ে তামিমের আপুর পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান।
উনি আমাকে এখানে তুলে এনে জোর করে বিয়ে করতে চাচ্ছিলেন। আমি একবার পালিয়েও গেছিলাম, কিন্তু উনি আমায় পালাতে দেখে ধরে ফেলেন। তারপর আমাকে ওই ওপরের রুমে নিয়ে আমায় 2টা চড় মারেন, আর ওনার বেল্ট দিয়ে আমাকে অনেক মেরেছিল। এই দেখেন, বেল্টের বাড়ি খেয়ে আমার হাত একেবারে ফুলে গেছে। কাঁদো কাঁদো গলায় কথাগুলো বলে তামিমের বাবাকে তার হাত দেখালো। তামিমের বাবা মায়ের হাতের দিকে তাকিয়ে ওনার খুব খারাপ লাগলো। মেয়েটাকে মনে হয় পশুর মতো মেরেছে তার ছেলে। ছি, তোমার থেকে আমি কখনো এটা আশা করিনি। তুমি কীভাবে পারলে একটা মেয়ের সাথে এত নিষ্ঠুরভাবে আচরণ করতে? আব্বু, আমি ওকে ভালোবাসি। ওকে তুমি ভালোবাসো, কিন্তু ও তো তোমাকে ভালোবাসে না। তাহলে কেন তুমি ওকে বিয়ে করতে চাচ্ছিলে? ওকে বিয়ে করে তুমি সুখী হতে পারবে, কিন্তু ও কি সুখী হতে পারবে? তামিম নিশ্চুপ, মাথা নিচু করে বসে আছে। তোমার বাসায় কোথায় মা? এই জায়গায়। তামিমের বাবা তারপর তিনি একটা গার্ডকে ডেকে বললেন, এই মেয়েকে গাড়ি করে ওর বাসায় দিয়ে আয়। যাও মা, ওই লোকটা তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। আর আমার ছেলে এমন নিষ্ঠুর আচরণের জন্য আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ, তুমি আমার ছেলেকে মাফ করে দাও। মায়া কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখন তুমি যাও, ওই লোকটা তোমায় তোমার বাসায় পৌঁছে দেবে। মায়া একবার মাথা তুলে তামিমের দিকে তাকিয়ে দেখলো সে তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সে যেন চোখের ইশারা তাকে বলছে। যেও না আমার ছেলে, প্লিজ। কিন্তু মায়ার এইসবে না তাকিয়ে মাথা নিচু করে গাড়টার সাথে বাইরে চলে গেল। তারপর গাড়টা মায়াকে গাড়িতে উঠায় ওর বাড়ির ঠিকানা জেনে ওকে বাগান বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আসলো। আব্বু, তুমি মাইকে ওর বাসায় পাঠিয়ে দিলে কেন? তো কি বলবো? মেয়েটাকে এখানে লুকিয়ে রাখবো? আর তুই কীভাবে পারলি মেয়েটার উপর এমন নির্যাতন করতে? আব্বু, আমি ওকে সত্যিই ভালোবাসি। ও পালিয়ে যাচ্ছিল দেখে আমার মাথা গরম হয়ে যায়, তাই রাগের মাথায় তার সাথে এমন আচরণ করে ফেলেছি। মেয়েটাকে যে ভালোবাসে তা মেয়েটার পরিবার সম্পর্কে কোনো কিছু জানো, নাকি মেয়েটার ব্যাপারে কোনো কিছু জানো? না জেনেই তাকে ভালোবেসে ফেললে? না আব্বু, আমি ওর আর ওর পরিবার সম্পর্কে ভালো করে জেনে নিয়েছি। ওর বাবার নিজের কয়েকটা ব্যবসা আছে। তারা আমাদের মতো ধনী না হলেও মধ্যবিত্ত পরিবারের ওপরের লেভেলে আছে। এমন মেয়েকে আমি কখনো নিজের ছেলে বউ বানাবো না, কারণ তোমার বিয়ে অনেক আগে থেকেই আমার বন্ধু শফিকের মেয়ের সাথে ঠিক করা। ওর মেয়ে বর্তমানে ইংল্যান্ডে আছে আর ওখানে পড়াশোনা করছে। তার এখন ফাইনাল পরীক্ষা চলছে। 1 মাস পর তার পরীক্ষা শেষ হলে সে দেশে আসবে। তারপর তোমাদের বিয়ের তারিখ ঠিক করে বিয়ে করানো হবে। তুমি যত উচ্চ বংশের পরিবারের মেয়েকেই ভালোবাসো না কেন, তোমার বিয়ে আমার বন্ধুর মেয়ের সাথেই হবে, আর এইটাই ফাইনাল। আর আমি যে কখনো আমার কথা বরখেলাপ করি না সেটা তুমি ভালো করেই জানো। আমি অফিসে যাচ্ছি, কিছুক্ষণ পর একটা জরুরি মিটিং আছে। তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও, বাড়িতে আজ তোমার আম্মু একা। এক নাগারে কথাগুলো বলি রফিক আহমেদ বাগান বাড়ি থেকে বেরিয়ে নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আবার অফিসে চলে আসলেন। তামিম তার বাবার কাছ থেকে এসব কথা শুনে থয় ওইখানেই বসে আছে। তার চারপাশে টানা সবকিছু ভেঙে চুরে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। কি বলে গেলেন আব্বু এসব? আমার বিয়ে ওনার বন্ধুর মেয়ের সাথে ঠিক করা, অথচ আমি এসবের কিছুই জানি না। যেদিন মায়া আমায় প্রপোজ করেছিল ওই দিন থেকেই আমার পুরো হৃদয়টা জুড়ে মায়া জায়গা করে নিয়েছে। মায়াকে ছাড়া যে আমি অন্য কাউকে নিজের করে ভাবতে পারবো না। মেয়েটাকে সত্যি মন থেকে ভালোবেসে ফেলেছি। ওকে যদি এই জীবনে না পাই তাহলে আমি বেঁচে থেকে কী করব? আবার ও যদি আমার না হয় তাহলে আর কারো হতে পারবে না। বিয়ে যদি করতে হয় তাহলে মায়াকেই করব, অন্য কাউকে না। দরকার হলে মায়াকে আবার জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে করব, কিন্তু মায়াকে অন্য কারো হতে দেব না। আবার নিজের অন্য কাউকে জীবনে জায়গাও দেব না। এদিকে তামিমের বাবার গালটা মায়াকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মায়া বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে বাসার দরজা খুলে আস্তে আস্তে নিজের রুমে যেতে লাগলো। মায়াকে বাসায় ঢুকে রুমে যেতে দেখে মায়ের আম্মু রহিমা বেগম দৌড়ে এসে মেয়ের সামনে দাঁড়ালেন। কিরে, সারাদিন ধরে কোথায় ছিলি? আর তুই এত সেজেগুজে কোথা থেকে আসলি? বিয়ে হয় বউরা যেভাবে সাজায় তুই তো দেখছি ঠিক তেমনই সেজেছিস। মায়ের কথা শুনে এখন কি জবাব দেবে বুঝে উঠতে পারছে না। সত্যিটা বললে আবার বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। না, আম্মুকে সত্যি বলা যাবে না। কোনো রকমের একটা মিথ্যা বলে বুঝিয়ে নিই, তাহলেই হবে। কিরে, চুপ করে আছিস কেন? কথা বল। এইভাবে সেজেগুজে কোথা থেকে এসেছিস? আসলে আম্মু ভার্সিটিতে আজ একটা অনুষ্ঠান ছিল, তাই ওখানে বান্ধবীদের সাথে সেজেছিলাম আর কি। তা এইসব কোথায় পেলি? ভার্সিটির স্যাররাই দিয়েছে পড়ার জন্য। তা এইসব আবার বাসা নিয়ে আসে কেন? তাড়াহুড়া করে চলে এসেছি, কাল ভার্সিটিতে গেলে আবার নিয়ে যাব এইসব।
ও আচ্ছা, তাহলে তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার টেবিলে খাবার দিচ্ছি। আম্মু, আমি ভার্সিটির অনুষ্ঠানে খেয়ে এসেছি, আমার আর ক্ষুধা নেই। আচ্ছা, তাহলে তুই রুমে গিয়ে রেস্ট নে। আচ্ছা আম্মু। মায়া তার রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তার আম্মু তাকে ডাক দিয়ে দাঁড়াতে বললেন। তোর হাতে এসব কিসে তাক মায়া? দেখে মনে হচ্ছে কেউ বেল জাতীয় কোনো জিনিস দিয়ে মেরেছে। এই যা, ধরা খেয়ে গেলাম না তো আবার? না না আম্মু, এইসব কিছু না, আসলে এইসব রং লাগিয়েছি। আমাকে মিথ্যা বলে তুই বোঝাতে পারবি না, সত্যি করে বল, এসব কিসের দাগ? আসলে ভার্সিটির ছাদ থেকে সিঁড়ি বেয়ে নামার সময় সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, এইগুলো সেটারই দাগ। কিন্তু দেখে তো মনে হচ্ছে। আম্মু, আমার শরীর খুব ক্লান্ত লাগছে, আমি রুমে গেলাম। কথাটা বলেই মায়ের রুমে চলে আসলো। রুমে এসে বুকে হাত দিয়ে কয়েকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুমে ঢুকে শাড়ি উল্টিয়ে পাল্টিয়ে দেখলে লাগলো শরীরের কোথায় কোথায় দাগ পড়েছে। শরীরের অনেক জায়গাতে বেল্টের দাগ পড়েছে। পড়বে না কেন? যা জোরে জোরে বাড়ি মেরেছে তার শরীরে। এই রাতের বেলা খাওয়ার সময় মায়ের আব্বু মায়ের হাতের দাগ দেখে জিজ্ঞেস করে, এটা কিসের দাগ? মায়া তখন তার আব্বুকে ওই কথা বলল যা তার আম্মুকে বাসায় ফিরে বলেছিল। মানে সিঁড়ি থেকে পড়ে গিয়ে এমন হয়েছে আর কি। মায়ের বাবা আর কিছু না বলে মায়াকে দাগের জায়গায় মলম লাগিয়ে নিতে বললেন। খাওয়া দাওয়া শেষ হলে মায়া এসে ঘুমিয়ে পড়ে। শরীরের বিভিন্ন জায়গায় বেল্টের দাগ পড়ায় মায়া 2 দিন ভার্সিটিতে যায়নি। মায়াকে 2 দিন ভার্সিটিকে না আসতে দেখে তামিম পুরো পাগল হয়ে গেছে। ভার্সিটিতে এসে সব সময় শুধু মায়াকেই খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও পায় না। অবশ্যই 3য় দিন মায়া ভার্সিটিতে যায়। মায়াকে ভার্সিটিতে দেখেই তামিম দৌড়ে মায়ের সামনে এসে দাঁড়ায় আর বলল, তুমি এতদিন ভার্সিটিতে আসোনি কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আসিনি। কেন ভার্সিটিতে আসার ইচ্ছে হয়নি বলো আমায়। আপনাকে এত কিছু বলতে আমি বাধ্য নই। দেখি আমার পথ ছাড়েন, আমি ক্লাসে যাব। এই মেয়ে চুপ, একদম চুপ। যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও, নাহলে আজ এইখান থেকে কোথাও যেতে পারবে না। বলো এতদিন ভার্সিটিতে আসোনি কেন? মায়া তামিমের কথা শুনে রাগ উঠে গেল আর চেঁচিয়ে বলে উঠল, আপনার জন্যই তো আসেনি। আপনি যে ওই দিন পশুর মতো আমায় বেল্ট দিয়ে মেরেছিলেন, ওই দিনই আমার সারা শরীরে বেল্টের দাগ পড়ে যায়। শরীরে এত দাগ নিয়ে ভার্সিটিতে আসলে সবাই আমাকে এই নিয়ে নানান রকম প্রশ্ন করবে। তখন আমি তাদের কি উত্তর দেব? তাদেরকে কিভাবে বলবো যে আপনি আমায় বেল্ট দিয়ে মেরেছেন, আমার সারা শরীরে দাগ লাগিয়ে দিয়েছেন? তাই দাগ কমানোর জন্য এতদিন ভার্সিটিতে আসিনি, এমনকি ঘর থেকেও কোথাও বের হতে পারিনি এই বেল্টের দাগগুলোর জন্য। আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি ওই দিনের প্রপোজের ঘটনার জন্য। আমি আপনাকে ভালোবাসি না, প্লিজ এখন থেকে আমাকে আর কখনো ডিস্টার্ব করবেন না, প্লিজ। তামিম মায়ের কথাগুলো শুনে কিছু বলার মতো পেল না। চুপচাপ করে মায়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মায়ের এমন অবস্থার জন্য সে নিজেই দায়ী, আর নিজেকেই এখন বড্ড অপরাধী মনে হচ্ছে। মায়া তামিমকে চুপ করে থাকতে দেখে বলল, আবারও আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ ওই দিনের ঘটনার জন্য আমায় মাফ করে দেন। আর সব কিছু ভুলে আগের মতো জীবনযাপন করেন। আর আপনি চাইলেও আমাদের সম্পর্ক এত দূর যাবে না, কারণ আপনার বাবা এই শহরের নাম করা বিজনেসম্যানদের মধ্যে একজন। আপনার বাবার সামনে তো আমার বাবা কিছুই না, তাই নিজেদের মতো উচ্চ বংশের কোনো মেয়েকে বিয়ে করে নিজের জীবন সঙ্গী বানান, জীবনে অনেক সুখী হবেন। আমাদের চেয়ে উচ্চ বংশের কোনো মেয়েকে বিয়ে করলেও আমি সুখী হতে পারবো না, কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে নিজের জীবনে জড়াতে পারবো না। প্লিজ মায়া, একটু বোঝার চেষ্টা করো। আমি সত্যি তোমায় ভালোবাসি, আর আমি এটাও জানি যে তুমি আমায় ভালোবাসো। চলো না আমরা দুজন কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করে নেই। মায়া তামিমের হাত ধরাতে ভার্সিটির অনেক ছাত্রছাত্রীরা এখন তাদের দিকে অন্য চোখে তাকিয়ে আছে। মায়ের এই বিষয়টা ভালো লাগলো না, তাই সে এক ছটকা মেরে তামিমের হাত থেকে হাত ছাড়িয়ে নেয়। কি পাগলের মতো কথা বলে যাচ্ছেন? আমি আপনাকে কেন ভালোবাসতে যাব? আমি তো বললামই যে ওই দিন একটা বাজি জেতার জন্য আপনাকে প্রপোজ করেছিলাম। ওই ছেলেটা যে আপনি হবেন এটা আগে জানলে কখনো আপনার ধারে কাছেও যেতাম না। তাই আবারও বলছি, আমি আপনাকে ভালোবাসি না। এরপর থেকে আর আমার সাথে কথা বলতে আসবেন না, প্লিজ। কথাগুলো বলেই মায়ের দ্রুত গতিতে হেঁটে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে তার বান্ধবীদের কাছে এসে বলল, আরে মায়া, তুই এতদিন কোথায় ছিলি তুই? বাড়িতেই তো ছিলাম। দেখ, একদম মিথ্যে বলবি না।
তুই কি ভেবেছিস আমরা ওই দিন কিছু দেখিনি? আমরা ওই দিন সব দেখেছি। কি দেখেছিস? তামিম ভাইয়াকে যে তোকে ওই দিন জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিলেন, আমরা সব দেখেছি। তা তোকে উনি কোথায় নিয়ে গিয়েছিলেন? কেনই বা নিয়ে গিয়েছিলেন? মায়ের নিশ্চুপ। এখন এদেরকে সত্যিটা বলবে না কি বলবে না এরাই ভাবছে। কিরে চুপ করে আছিস কেন? নীলা তোকে কিছু জিজ্ঞেস করেছে, তার উত্তর দে। দেখ, আমার এখন ভালো লাগছে না, প্লিজ এইসব বিষয়ে আমার কিছু জিজ্ঞেস করিস না। এইসব বলে বাঁচা যাবে না, আমাদেরকে তোর বলতেই হবে। ওই দিন তামিম ভাইয়া তোকে কোথায় নিয়ে গেছিলেন আর কেনই বা নিয়ে গেছিলেন? আমি সব কিছুই বলতে পারবো না। ও, বুঝেছি, তুই তো আমাদেরকে বন্ধুই ভাবিস না, তাই এসব বলছিস না। ওকে, যা, তোর বলা লাগবে না। আরে তোরা এইভাবে বলছিস কেন? আমি তোর সাথে আর আমাদের কথা নেই, তুই আর আমাদের সাথে একটা কথাও বলবি না, বলে দিলাম। বুঝেছি, এদেরকে ওই দিনের ঘটনা না বললে এরা তার সাথে আর কথা বলবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আর রাগ করতে হবে না, টিফিন টাইমে তোদের সব বলবো। সত্যি তো? হুম। যদি না বলিস তাহলে কিন্তু তোর সাথে আমরা আর কথা বলবো না, মনে থাকে যেন। আচ্ছা জানো, মনে থাকবে। তারপর তারা মিলে কিছু টুকটাক কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর ক্লাসে স্যার এসে প্রতিদিনের মতো ক্লাস করতে লাগলেন। এক একে 3টা ক্লাস করানো শেষ হলে টিফিন টাইমের বেল বেজে উঠল। স্যার ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পর সকল ছাত্রছাত্রীরাও ক্লাস থেকে বেরিয়ে পড়ল। মায়াও তার বান্ধবীদের নিয়ে ভার্সিটির ক্যান্টিনে চলে আসলো। এসেই সবাই যার যার জন্য খাবার অর্ডার দিয়ে একটা টেবিলে গিয়ে বসলো। এখন বল, তামিম ভাইয়া তোকে কোথায় আর কেনই বা নিয়ে গেছিলেন? মায়া তারপর তাদেরকে সব বলল। মায়ের কথা শুনে তার বান্ধবীর তো অবাক। সামান্য চোখ ফোজার কারণে যে তামিম মায়ের সাথে এমন করবে তাদের বিশ্বাসই হচ্ছে না। কিন্তু তুই না আমাদেরকে বললি, তুই তামিম ভাইকে বলেছিস ওইটা একটা বাজি জেতার জন্য প্রপোজ করেছিলি। তারপরে উনি কেন তোর পিছনে লেগেছিল না তোদের? ওদেরকে আমি মিথ্যা বলেছিলাম রে, আসলে আমি ওনাকে এসবের কিছুই বলিনি। ওনার যে পরিমাণ ডাক, এইসব শোনার পর আমায় যে কি করবেন এটা ভেবে এতদিন বলতে গিয়েও বলতে পারিনি। তারপর ওই দিন সাহস করে বলেই ফেললাম, যার কারণে উনি ওই দিন ভার্সিটি থেকে তুলে নিয়ে গেলেন বিয়ে করার জন্য। উনি আর তোর সাথে কথা বলেন না? আজকে ভার্সিটিতে এসে ঢোকার পরেই আমার পথ আটকে দাঁড়ান। তারপর ওদেরকে সকালের ঘটনা বলল। তুই বাজি জেতার জন্য ওনাকে প্রপোজ করলেও উনি তোর সেই প্রপোজটাকে সত্যি ভেবে নিয়েছেন। আমার মনে হয় সত্যি উনি তোকে ভালোবাসে। ওনাকে এইভাবে ফিরিয়ে দেওয়াটা তোর একদম ঠিক হয়নি। ওনার সাথে আমার যায় না রে, ওনার ফ্যামিলি কত উচ্চ বংশের আর আমরা কত নিম্ন বংশের। ভালোবাসাটা পরিবার বা বংশ দিয়ে হয় না, দুজন সত্যিকারে একে অপরকে মন থেকেই ভালোবাসলেই ভালোবাসা হয়। কিন্তু সমাজ এখন পরিবার আর বংশটাই আগে দেখে। সমাজ? সমাজ তোকে খাওয়ায় নাকি পড়ায় যে তুই সমাজ নিয়ে চিন্তা করছিস? হয়েছে, বাদ দেখো এসব কথা। খাবার এসে পড়েছে, এবার খাবার খা। মায়ের কথা শুনে তার বান্ধবীরা কিছুই বলল না। তারপর সবাই যার যার মতো খেতে লাগলো। খাওয়া শেষ হলে সবাই যার যার বিল দিয়ে আবার ক্লাসে চলে আসলো। টিফিন টাইমে সবাই শেষ হলে ক্লাসে আবার আরেক স্যার এসে সবাইকে ক্লাস করাতে লাগলেন। একে একে বাকি ক্লাসগুলো কারণে শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে গেল। ক্লাস থেকে বেরিয়ে এসে মায়া তার বান্ধবীদের বিদায় জানিয়ে বাসায় চলে আসলো। আজকে টিফিন টাইমে আর বাসায় আসার সময় তামিমকে মায়া কোথাও দেখতে পায়নি। এতে মায়া মনে মনে অনেকটা খুশি হয়েছে। বাসায় এসে মায়া হাত মুখ ধুয়ে খাবার খেয়ে তার রুমে চলে আসলো। রুমে এসে শরীরের মধ্যে থাকা দাগগুলোতে মলম লাগাতে লাগলো। তার শরীরে অনেক জায়গায় এখনো বেল্টের দাগ রয়ে গেছে। মলম লাগিয়ে মায়া বিছানায় শুয়ে কিছুক্ষণ রেস্ট নিতে লাগলো। অপরদিকে তামিম টিফিন টাইমেই বাসায় চলে এসেছিল। বাসায় এসে কিছু না খেয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়েছে। তার মা অনেকবার খাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু সে খাবে না বলে শুয়ে রইল। শুয়ে শুয়ে তামিম মায়ের কথাই ভাবছে। জীবনে কখনো সে কারো প্রেমে পড়েনি। এ প্রথম সে একটা মেয়ের প্রেমে পড়েছে, যে মেয়েটা হলো মায়া। মায়ার প্রেমে পড়ে সে মায়াকে এতটাই ভালোবেসে ফেলেছে যে মায়াকে ছাড়া সে কিছুই ভাবতেই পারে না। মায়াকে ছাড়া সে জীবনটা কল্পনা করতে পারে না। মায়াকে তার জীবনে না পেলে সে বাঁচতেই পারবে না। যে করেই হোক মায়া তার জীবনেই লাগবে। মায়াকে তার চাই চাই।
এ রাতের বেলা মায়া খেয়ে দিয়ে রুমে এসে বিছানায় কিছুক্ষণ বসে ঘুমিয়ে পড়ল। অপরদিকে তামিম তার মায়ের জোড়াজোড়িতে হালকা কিছু একটু খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা মায়া ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে ভার্সিটির জন্য চলে আসলো। ভার্সিটিতে এসে ঢুকতেই সে একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে যাচ্ছিল, কিন্তু একটুর জন্য বেঁচে যায়। আসলে আমি দেখতে পাইনি। আর সরি বলতে হবে না, ধাক্কা তো আর লাগেনি। ছেলেটির দিকে তাকিয়ে দেখলো ছেলেটা তার সাথেই পড়ে। ছেলেটার চেহারা অনেক চেনা চেনা লাগছে তার। হ্যাঁ, মনে পড়েছে, এটা তো ওই দিনের ছেলে যে আমায় নিচে পড়া থেকে বাঁচিয়েছিল। আর তামিম ভাইয়া এর জন্য ছেলেটাকে মেরেছিলেন। ছেলেটা মায়ের দিকে একবার তাকিয়ে চলেই যাচ্ছিল, তখন মায়া তাকে ডাক দিয়ে দাঁড়াতে বলে। ছেলেটাও মায়ার কথায় দাঁড়িয়ে পড়ে। আপনি ওই ছেলেটা না, যার সাথে আমি ওই দিন ক্লাসের ভেতরে ঢুকতে গিয়ে ধাক্কা খাই আর আপনি আমায় ধরে ফেলেন, তারপর তামিম ভাই এসে আপনাকে চড় মারে? জি আপু, আমি সে ছেলেটা। আর সরি, সেদিন আপনি পড়ে যাচ্ছিলেন তাই আপনাকে ধরেছিলাম। আরে না, সরি বলতে হবে না, সরি তো আমার বলা উচিত। আমার জন্য ওই দিন তামিম ভাই আপনাকে চড় মেরেছে। প্লিজ আমাকে এর জন্য মাফ করে দেন। না আপু, ঠিক আছে, এখানে মাপ চাওয়ার কি আছে? তামিম ভাই হয়তো আপনাকে লাইক করে, তাই আমি আপনাকে ধরাতে উনি আমাকে মেরেছিলেন। বাদ দেন এসব কথা, আপনি তো আমার সাথেই পড়েন, তাহলে আমায় আপু ডাকছেন কেন? ও সরি, ভুলেই গিয়েছিলাম যে আমরা একসাথে পড়ি। মায়া আর ওই ছেলেটা ভার্সিটির বাইরে দাঁড়িয়ে টুকটাক কথা বলছিল। তখনই তামিম তার গাড়ি নিয়ে এসে ভার্সিটিতে ঢুকে। তাদের দুজনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে দেখে তামিমের মাথা গরম হয়ে যায়। সে গাড়িটা ওখানেই থামিয়ে ওদের কাছে এসে দাঁড়ায়। এই ছেলে, তোর সাহস কি করে হয় ওর সাথে কথা বলার? তোকে দেখে তো চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, ওই দিনে তোকে চর মেরেছিলাম ওকে ধরার কারণে, সেটা কি ভুলে গেছিস? তোকে তো আজ আমি সত্যি মেরে ফেলবো। বলেই ছেলেটা হাত উঠিয়ে চর মারতে যাবে, তখনই মায়া তামিমের হাত ধরে ফেলে। মায়া তামিমের হাত ঝটকা দিয়ে দূরে সরিয়ে দিয়ে সজোরে তামিমের গালে একটা থাপ্পড় মেরে বসে। মায়ের এমন কাজে তামিম গালে হাত দিয়ে অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। মায়া, তুমি আমায় মারলে? হ্যাঁ মেরেছি, আর এটাই আপনার প্রাপ্য ছিল। আপনাকে কতবার বলেছি আমি আপনাকে ভালোবাসি না, তারপরও কেন সবসময় আমার পেছনে লেগে থাকেন? আমি কোনো ছেলের সাথে বা কোনো ছেলে আমার সাথে কথা বললে তাতে আপনার সমস্যা কি? আজ আমি নিজেই ওনার সাথে কথা বলেছি আপনার ওই দিনের ব্যবহারের কারণে মাফ চাইতে, কিন্তু এটা দেখে আজকেও আবার আপনি ওনাকে মারতে চলে এসেছেন। আপনার জন্য তো দেখছি আমি কোনো ছেলের সাথে একটু কথাও বলতে পারবো না। কেন আপনি আমার সাথে এমন করছেন কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না আর বাসবো না। প্লিজ আপনি আর কখনো আমাকে ডিস্টার্ব করবেন না, প্লিজ। কথাগুলো বলেই মায়া তামিমকে আর কিছু বলতে না দিয়ে সেখান থেকে ক্লাসে চলে আসলো। মায়ের চলে যাওয়ার পরেও তামিম সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। মায়া তাকে ভালো না বাসলেও সে তো মায়াকে মন থেকে ভালোবাসে, তারপরও কেন মায়া তাকে এত অবহেলা করছে? মায়ের হাতে চর খেয়ে তামিমের একটু খারাপ লাগেনি, কিন্তু মায়ার অবহেলাটা তামিমকে খুব কষ্ট দিচ্ছে, যেটা সে কাউকে বলে বোঝাতে পারে না। এদিকে মায়ের ক্লাসে এসে মন ভালো করার জন্য তার বান্ধবীর সাথে বসে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন। গল্প বাদ দিয়ে সবাই ক্লাসে মনোযোগ দিল। ওই দিনের মতো ভার্সিটি শেষে মায়া বাসায় চলে আসলো। বাসায় এসে খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে একটু ঘুমিয়ে পড়ল। অপরদিকে তামিও তার বাসায় গিয়ে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে গেল। এভাবেই কেটে গেল 1 মাস। এই 1 মাসে তামিম ভার্সিটিতে সারাক্ষণ মায়ের পেছনে লেগে থাকতো, আর মায়া তাকে দিনের পর দিন অবহেলা করে গিয়েছে। এ রাতের বেলা তামিম তার বাবা মায়ের সাথে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। এমন সময় তামিমের বাবা রফিক আহমেদ তামিমকে উদ্দেশ্য করে বললেন, কাল রিয়া দেশে আসছে, তুমি কাল ওকে এয়ারপোর্ট থেকে ড্রপ করে রিয়াকে ওদের বাসায় নিয়ে আসিও। এই রিয়া আবার কে? তোমার শরীফ আঙ্কেলের মেয়ে রিয়া, যার সাথে তোমার বিয়ে ঠিক করা। তো আমি কেন ওনাকে ড্রপ করতে যাব? আঙ্কেল তো আসেনি। না, তোমার আঙ্কেলের কাল একটা ইম্পর্ট্যান্ট মিটিং থাকায় উনি যেতে পারবে না, বিধায় তোমার আঙ্কেল আমাকে বলে দিয়েছে তুমি যেন কাল রিয়াকে এয়ারপোর্ট থেকে ড্রপ করে আনতে। আমি পারবো না, কাল আমার ভার্সিটিতে এক্সাম আছে। সেই এক্সাম কোন স্যার নেবেন, স্যার নাম বলো। আমাদের প্রথম পিরিয়ডের স্যার মমিন হোসেন। দাঁড়াও, আমি ওনাকে
কল করে বলে দিচ্ছি যে তুমি কাল এক্সাম দিতে পারবে না। এই যা, বাঁচার জন্য একটা মিথ্যা বললাম, এখন তো দেখছি সেটা আব্বু ধরেই ফেলবেন। কাল তো ক্লাসে কোনো এক্সামই নেই, যদি আব্বু স্যারকে ফোন করে তাহলে তো আমি ধরা খেয়ে যাব। না, এখন তো দেখছি আব্বুর কথা মানা ছাড়া কোনো উপায় নেই। থাক আব্বু, তোমাকে আর কষ্ট করে ফোন করতে হবে না, আমি কাল যাবো ওনাকে ড্রপ করতে। তাহলে তোমার এক্সামের কি হবে? এক্সাম এতটা জরুরি নয়, না দিলে কিছু হবে না। ওকে, তাহলে কাল সকাল 10টায় আমাদের একটা গাড়ি নিয়ে রিয়াকে ড্রপ করতে চলে যাও। আচ্ছা। তারপর তামিম নিজের খাবার শেষ করে রুমে চলে আসলো। রুমে এসে প্রতিদিনের মতোই সে মায়ের নাম্বারে একটা কল দিল, কিন্তু মায়ের কল রিসিভ করলো না। তামিম আর কল না দিয়ে মোবাইলটা একপাশে রেখে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে মায়া ভার্সিটির জন্য আসলো। ভার্সিটিতে এসে তামিমকে কোথাও দেখতে না পেয়ে মায়ের কিছুটা অবাক হলো, কারণ এই 1 মাস ধরে তামিম প্রতিদিন ভার্সিটির গেটের কাছে দাঁড়িয়ে থাকতো মায়ের সাথে কথা বলার জন্য, কিন্তু তামিমকে আজ সে কোথাও দেখতে না পেয়ে মনে মনে ভাবতে লাগলো। আজকে উনি ভার্সিটিতে আসেননি, মনে হয় আসেননি, না হলে তো ওনাকে ভার্সিটিতে দেখতে পেতাম। ধুর, আমি ওনাকে নিয়ে এত ভাবছি কেন? উনি না আসলে নাই, এতে আমার কি? উনি না আসলে তো আমারই ভালো, একটু শান্তিতে ভার্সিটিতে থাকা যাবে। তারপর মায়া ক্লাসে গিয়ে তার বান্ধবীদের সাথে বসে পড়লো। এদিকে তামিম 9:30 ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে তাদের গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে এলো। এয়ারপোর্টে এসে অনেকক্ষণ ধরে রিয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু রিয়ার দেখা মিলছে না। হঠাৎ তার মাথায় আসলো, এই যা, রিয়া মেয়েটাকে তো কখনো দেখিনি, তাহলে কি চিনবো কি করে? মেয়েটার কোনো ছবি তো নেই আমার কাছে, দেখি আব্বুকে ফোন করে উনি কি বলেন। তামিম পকেটে দেখা ফোনটা বের করতে যাবে, তখনই কেউ একজন সামনের দিক থেকে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তামিম টাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল, যেন কেউ দূর থেকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেছে। তামিম কিছু বুঝতে না পেরে তাকে জড়িয়ে ধরে থাকা মানুষটার দিকে তাকালো, দেখলো একটা মেয়ে তাকে জড়িয়ে ধরে আছে। মেয়েটা তাকে এত শক্ত করে জড়িয়ে ধরে আছে যে তামিম তাকে নিজে থেকে ছাড়াতেই পারছে না। অনেক জোরাজোরি করে অবশেষে তামিম মেয়েটাকে নিজের থেকে ছাড়ালো, আর ছাড়িয়ে মেয়েটার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। চর খেয়ে মেয়েটা 1 হাত দূরে গিয়ে পড়ল। অসভ্য মেয়ে কোথাকার, লজ্জা করে না একটা অপরিচিত ছেলেকে এত মানুষের সামনে জড়িয়ে ধরতে? মেয়েটা এবার মাথা তুলে তামিমের দিকে তাকালো আর বলল, অপরিচিত কোথায়, নিজের হবু বরকেই তো জড়িয়ে ধরেছি। মানে হবু বর কাকে বলছেন? কেন? তুমি, তোমার সাথেই তো আমার আরো কিছুদিন পর বিয়ে হবে, তাহলেই তো তুমি এখন আমার হবু বরই, তাই না? শাট আপ, কি আজে বাজে কথা বলে আছেন, মাথা ঠিক আছে তো আপনার? আগে ছিল, বাট এখন তোমাকে দেখার পর থেকে আর ঠিক নেই। পাগলের মতো কথা বলছেন কেন? পাগল নাকি আপনি? পাগল না গো, পাগড়ি, তাও শুধু তোমার পাগড়ি। বোন, আপনার পায়ে পড়ি, প্লিজ মাথা গরম না করে এখান থেকে যান প্লিজ। ওই, আমি তোর কোন জন্মের বোন লাগি, হ্যাঁ? কয়েকদিন পর তোকে বিয়ে করে তোর বাচ্চার মা হব, আর তুই আমাকে বোন বলছিস? দেখেন, আপনি সব কি বলছেন, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আপনি কে বলেন তো? আমি রিয়া, চিনতে পারছো না আমাকে? রিয়া? কোন রিয়া? তোমার আব্বুর বন্ধু শফিক চৌধুরীর মেয়ে আমি, রিয়া চৌধুরী। তার মানে আপনি সে রিয়া? কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? না মানে আপনাকে তো আগে কখনো দেখিনি, তাই চিনতে পারছি না। কিন্তু আমি আপনাকে ভালো করেই চিনি। আব্বু আমায় আপনার কয়েকটা ছবি দিয়েছিল মোবাইলে। ও, আর আমি সরি আপনাকে চর মারার জন্য, আসলে তখন বুঝে উঠতে পারিনি যে এটা আপনি। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা তাহলে চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। চলেন। তারপর রিয়াকে সাথে নিয়ে তামিম এয়ারপোর্টের বাইরে এসে ওকে গাড়িতে উঠে নিজে উঠে বসলো। এরপর গাড়ি স্টার্ট দিয়ে রিয়াকে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসলো। অপরদিকে ভার্সিটি শেষ করে মায়া বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে এসে তামিমের কথা ভাবতে লাগলো। আচ্ছা, উনি আজ ভার্সিটিতে আসেননি কেন? উনি তো প্রতিদিনই ভার্সিটিতে আসেন, তাহলে আজ আসলো না কেন? ওনার আসা যাওয়া নিয়ে আমিও তো ভাবছি কেন। ধুর, উনি না আসলে তো আমারই ভালো। দিনটা এভাবেই কেটে গেল দুজনের। পরের দিন মায়া ভার্সিটিতে গিয়ে দেখলো তামিম ভার্সিটির ভিতরে তার বডিগার্ডদের সাথে কি যেন কথা বলছে। মায়াকে সে দেখতে পায়নি, তাই মায়া আর ওদিকে না তাকিয়ে ক্লাসে চলে গেল। ভার্সিটি ছুটি হয়ে মায়া আবার বাসায় চলে আসলো। এভাবেই 2 দিন কেটে গেল। এই 2 দিনে তামিম মায়ের সাথে অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু মায়া বলেনি। আজ ভার্সিটি শেষে মায়া বাসা এসে তামিমের কথাই ভাবতে লাগলো।
তামিমকে এত অবহেলা করাটা তার মোটেও ঠিক হচ্ছে না। বেচারা তো তাকে প্রথমে চিনতই না। মায়া ওকে প্রপোজ করাতে না তামিমের পেছনে এলো। মায়ের কেন জানি মনে হচ্ছে সেও একটু একটু তামিমের মধ্যে দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু এটা যে সম্ভব না। তামিমকে সে ভালোবাসলেও বিয়ে যে তার তামিমের সাথেই হবে, এটার কি গ্যারান্টি?